প্রথম পর্বে আমরা দেখেছি যাত্রার জগতের কিছু মানুষের সম্পর্ক, সন্দেহ এবং অস্বস্তির ছায়া। কিন্তু অনেক প্রশ্নের উত্তর এখনও অজানা। মঞ্চে নাটক শুরু হয়েছে বটে, কিন্তু বাস্তবের পর্দার আড়ালে ঠিক কি ঘটছে সেই রহস্যের জট এবার খুলতে শুরু করবে। শুনতে থাকুন নেহার রঞ্জন গুপ্তর কিরিটি কাহিনী সুভদ্রা হরণ, দ্বিতীয় তথা অন্তিম পর্ব। গ্রীষ্মের ছোট রাত ক্রমশ শেষ হয়ে আসছিল। খোলা জানলা পথে একটা ঠান্ডা ঝিরঝিরে হাওয়া আসছিল। কিছুক্ষণ পর রাধারমণ পাল এসে ঘরে ঢুকলেন। ইতিমধ্যে কিরিটির পরামর্শে মনীষ চক্রবর্তী একটা চাদরে মৃতদেহটা ঢেকে দিয়েছিলেন। কিরিটি লক্ষ্য করল এই কয়েক ঘন্টার মধ্যেই রাধারমণ পালের মুখটা একদম শুকিয়ে গিয়েছে। আমায় ডেকেছেন? হ্যাঁ, ডেকেছিলাম, বসুন। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। বলুন। সুজিতবাবুকে আজ আপনি একটা পাইন্ট বোতল দিয়েছিলেন, তাই না? হ্যাঁ। অভিনয়ের রাত্রে আপনি প্রত্যেকবারই দিতেন? হ্যাঁ, দিতাম। বেশ বেশ। পালমশাই, একটা কথা জানিয়ে রাখি, আপাতত যতদিন না হরিদাস সামন্তের মৃত্যু রহস্যের কিনারা পুলিশ করতে পারছে, আপনার দলের কেউ কলকাতার বাইরে কোথাও যেতে পারবেন না। ভালো কথা, দোল গোবিন্দবাবু আছেন তো, তাকে একবার যদি ডেকে দেন, কয়েকটা প্রশ্ন করতে চাই। আগে তাকে তো খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছেন না? না, আমি জানি না তিনি কোথায় গিয়েছেন, আর হঠাৎ এভাবে চলে যাওয়ার কারণও তো কিছু বুঝতে পারছি না। আচ্ছা, আপনি তো অনেক দিন আপনার দলে আছেন, তাই না? হ্যাঁ, তা ধরুন বছর 7 তো হবেই। তবে যতদূর মনে হচ্ছে ফ্রেঞ্চ লিকারের সন্ধানে গেছেন। সারাদিনই উসখুস করছিল, কিন্তু আমি যেতে দিইনি। নেশা করলে ওর হুঁশ থাকে না, পাঠ করতে পারবে না, নয়তো সে পালাবার লোক তো নয়। নেশা একটু বেশি করে বটে, তবে লোকটা সাদা সিধে, ঘোর প্যাচ তেমন কিছুই নেই। যা দেখছি, আপনার দলের সকলেরই বোতল প্রীতি রয়েছে। আচ্ছা, আর কে কে মদ্যপান করে থাকেন এ দলে? আগে সবাই করে অল্প বিস্তর। শ্যামল কুমার? বলতে পারবো না। আর আপনি? না না, আমি আজ পর্যন্ত মদ স্পর্শ পর্যন্ত করিনি। বেশ, তাহলে ওই কথাই রইল, কেউ যেন কলকাতার বাইরে না যায়। বিশেষ করে শ্যামল কুমার, সুজিত কুমার, সুভদ্রা দেবী, দোল গোবিন্দবাবু এবং আপনি। রাধারমণ পাল যেন কেমন ফ্যালফ্যাল করে বোবা অসহায় দৃষ্টিতে কয়েকটা মুহূর্ত কিরিটির মুখের দিকে তাকিয়ে থাকেন। তারপর কিছুক্ষণ বাদে নিজেকে সামলে নিয়ে ফের জিজ্ঞাসা করেন, কেন? আমাদের কি আপনি সন্দেহ করেন? আপনাদের সকলের উপরই যে পুলিশের সন্দেহ পড়েছে তা নয়, কিন্তু বুঝতেই তো পারছেন, আপনারা যারা যারা মৃত হরিদাস সামন্তর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, এই হত্যা রহস্যের সমাধানে তাদের সাহায্য আমাদের একান্ত প্রয়োজন। আচ্ছা, সত্যি কি আপনারা মনে করেন যে হরিদাস সামন্তকে বিষ দিয়ে হত্যা করা হয়েছে? পুলিশের ধারণা আপাতত তাই, তবে ময়না তদন্তে যদি অন্য কিছু প্রকাশ পায়। কিন্তু আমাদের সহকর্মীকে কেন হত্যা করব? সেটা জানতে পারলে তো হয়েই যেত। যাক, যা বললাম সেসব সবাইকে জানিয়ে দেবেন। আর কাল পরশুর মধ্যে বিকালের দিকে আপনাদের চিতপুরের অফিসে যাব, ওদের সকলকে উপস্থিত থাকতে বলবেন। আর উপস্থিত থাকা? আমার দলটা বোধহয় এবার ভেঙেই গেল। আরে না না, দল ভাঙবে কেন? আরে মশাই, এরপরও কি আর দল থাকবে? আপনারা যা যা বলছেন সেসব যদি সত্যি হয়, বাপরে বাপ, আমি আর ভাবতেই পারছি না রায় মশাই। এ কি সর্বনাশ হলো আমার! এ তো দেখছি হরিদাস সামন্তর কথা শুনলেই ভালো হতো। বারবার আমাকে বলেছিলেন উনি, এ নাটক করবেন না, এ নাটক করবেন না, অন্য নাটক দেখুন। কি যে ভূত চাপলো তখন আমার মাথায়!
সামন্ত নিজে তো গেলই, আমাকেও ডুবিয়ে দিয়ে গেল একেবারে অগাধ জলে। কুণ্ডু ভবন থেকে সকলের বিদায় নিতে পরের দিন বেলা 10টা হয়ে গেল। কিরিটি আগেই চলে গিয়েছিল। মনীশ চক্রবর্তীও লাশ মর্গে ময়নাতদন্তের জন্য চালান করে দিয়ে একসময় বিদায় নিলেন। রাধারমণ পাল সকলকে নিয়ে স্টেশনের দিকে রওনা হলেন 10টায়। বেলা 11টায় একটা কলকাতাগামী ট্রেন আছে, সেটাই ধরবেন। বাড়ি পৌঁছাতেই কৃষ্ণা তাকে পাকড়াও করে বসল। কি ব্যাপার, একেবারে রাত কাবার করে এলে দেখছি। যাত্রা শুনছিলে নাকি? তা যাত্রা খুব ভালো হয়েছে বুঝি? সোফায় নিজের ক্লান্ত শরীরখানা এলিয়ে দিয়ে কিরিটি একটা লম্বা হাই তুলল, তারপর উত্তর দিল, ও ও সুভদ্রা হরণ যাত্রা আর শেষ হলো কোথায়? শেষ হওয়ার আগেই যবনিকা পতন। কিরিটি সংক্ষেপে সমস্ত ব্যাপারটা কৃষ্ণাকে বলল। সমস্ত শুনে কৃষ্ণা তো হতবাক। বলো কি, হে তো সর্বনেশের ব্যাপার গো। শেষ পর্যন্ত তাহলে হরিদাসবাবুর আশঙ্কাই সত্যি হলো। আচ্ছা, তুমি কি অনুমান করতে পারছো ওকে কে বিষ দিয়েছে? একেবারে যে পারিনি তা নয় যেন, তবে হত্যার একটা মোটিভ থাকা দরকার বর্তমানে। কিন্তু হাতের কাছে যে মোটিভটা পাচ্ছি সেটা খুব একটা জোরালো বলে মনে হচ্ছে না। আমার কি মনে হচ্ছে জানো, আরে ওই কি সুভদ্রা নাকি নাম না মেয়েটার? তুমি কি তবে সুভদ্রাকেই? দেখো, কোনো মেয়ে যখন ভালোবাসা নিয়ে খেলায় মাতে না, তখন তার কাছে নীতি বলে কিছুই থাকে না। তাছাড়া মেয়েদের স্বার্থে ঘা লাগলে তখন তারা একজন পুরুষের চাইতে অনেক নিচে নামতে পারে, বুঝেছো? নারী হয়ে তুমি আরেকজন নারীর এত বড় দুর্নাম করছো কৃষ্ণা। একদমই নয়, আমি যেটা সত্যি সেটাই বলছি। আর এতে দুর্নাম হবারই বা কী আছে? তাছাড়া কোনো পুরুষ মানুষ কি কোনো নারীর সত্যিকারের মূল্যায়ন করতে পারে নাকি? হ্যাঁ, তাদের কতটুকু ক্ষমতা শুনি? পারে না বুঝি? না, পারে না, কারণ সেটাই পুরুষের স্বাভাবিক দুর্বলতা, বুঝেছো? তারা ভাবে তারা সব পারে, কিন্তু আমরা নারীরাই তাদের এটাই ভাবতে দিই, বুঝেছো? আমরা না চাইলে তারা কিছুই নয়। কিন্তু এক্ষেত্রে তোমার এই যুক্তিটা কি? ওই স্বার্থে ঘা লেগেছে বলেই কি? দেখো, আমার মনে হয় এখানে সুভদ্রার অনেকখানি অভিনয় আছে। সে যে একজন পাকা অভিনেত্রী সেটা অবশ্য আমি ভালো মতোই বুঝতে পেরেছি। তবে একটা কথা ভুলো না, সুভদ্রা কিন্তু অন্তঃসত্ত্বা। বসো, কফি নিয়ে আসছি। কৃষ্ণা সোফা ছেড়ে উঠে ধীর পায়ে ঘর থেকে বের হয়ে গেল। কিরিটির ভাবনাটাকে কৃষ্ণা যেন অন্য এক খাতে বইয়ে দিয়ে গেল। তবে কি সে ভুল পথে চলছে? স্ত্রীলোকের মন বিচিত্র পথে আনাগোনা করে, এ কথা মিথ্যে নয়। এমনিতেই মেয়েদের সহজাত একটা অভিনয় প্রবৃত্তি থাকে, তার উপরে সুভদ্রা তো রীতিমতো অভিনেত্রী। একটু পরে কৃষ্ণা 2 কাপ কফি নিয়ে ঘরে এসে ঢুকল। একটা কাপ কিরিটির হাতে ধরিয়ে দিয়ে অন্যটা নিজে নিয়ে মুখোমুখি বসল। কৃষ্ণা, আজ আমি একবার বর্ধমান যাব। মানেটা কি? বর্ধমান? সুভদ্রার মাসির খোঁজ নিতে যাচ্ছ বুঝি? হ্যাঁ, বঞ্চির যা পরিচয় পেলাম, এবারে মাসির সঙ্গে যদি পরিচয় করা যায়। এই ধরো, দুপুর নাগাদ বেরোবো। তুমি তুমি জঙ্গলিকে রান্না বসাতে বলো, একেবারে খেয়ে দিয়ে রওনা দেবো। আপাতত স্নানটা সেরে আসি আমি। রাত 9টা নাগাদ বর্ধমান থেকে ফিরে ঘরে ঢোকার মুখে দরজার গোড়ায় নজর পড়ল। একজোড়া ভারী জুতো। যতদূর মনে হচ্ছে মনীশ চক্রবর্তী এসেছেন। দরজা খুলে ভেতরে ঢুকতেই কিরিটি দেখল তার অনুমান একেবারেই ঠিক। মনীশ চক্রবর্তী একটা চেয়ারে বসেছিলেন, সামনে একটা খালি চায়ের কাপ। আরে মনীশ বাবুজি, কতক্ষণ? তা প্রায় ঘন্টা দেড়েক হবে। মল্লিক সাহেবকে আপনি ফোন করেছিলেন বুঝি? হ্যাঁ। তাকে বলেছেন কেসটার কথা? কথায় কথায় বলেছিলাম। আমি কি আপনাকে কোনো অসম্মান করেছি বা কোনো রকম অসহযোগিতা করেছি বলে আপনার মনে হয়?
না না, সে কি কথা? মল্লিক সাহেব মনে হলো একটু ক্ষুণ্ণ হয়ে আছেন। আরে না না, সেরকম কিচ্ছু নয়। আমি বরং আপনার দক্ষতার প্রশংসাই করছিলাম তার কাছে। বেশ, আমি না হয় ফোনে তার সাথে কথা বলে নেব। যাক, ওই পোস্টমর্টমের রিপোর্টটা পেয়েছেন? হ্যাঁ, সন্ধ্যায় পেয়েছি। এই যে দেখুন, আপনার অনুমানই ঠিক। কেস অফ পয়জনিং, স্টমাক কন্টেন্টসের মধ্যে লিকারের সঙ্গে মনে হচ্ছে কোনো তীব্র বিষ ছিল। কেমিক্যাল অ্যানালিসিসের জন্য পাঠানো হয়েছে ফরেন্সিক ল্যাবরেটরিতে। খুব ভালো করেছেন। কাঁচের গ্লাস আর বোতলটাও পাঠিয়েছেন তো? তবে আমার এখন কি মনে হচ্ছে জানেন কিরিটিবাবু, ওই দোল গোবিন্দ না কি যেন নাম, যে সে রাত্রে হঠাৎ গা ঢাকা দিয়েছে, এ তারই কীর্তি, নিশ্চয়ই তারই কীর্তি। হতে পারে, কিন্তু হঠাৎ আপনি তাকে সন্দেহ করছেন কেন? সন্দেহ করবো না, বেটা হঠাৎ পালালো কেন? যাবে আর কোথায়? আমি লোক লাগিয়েছি যে ঠিক ধরা পড়বে। ব্যাপারটা সেফ ভয় বা নার্ভাসনেসও তো হতে পারে মিস্টার চক্রবর্তী। না না কিরিটি বাবু, আপনি যাই বলুন, এতকাল খুনি ডাকাতদের নিয়ে কারবার করছি, আমি বুঝবো না? আরও একটি লোককে আমার সন্দেহ হয় বটে, বেটা একটি আস্ত ঘুঘু। কার কথা বলছেন? কার আবার? ওই রাধারমন পাল, দলের মালিক। কেমন ভিজে বেড়ালের মতো হাব ভাব দেখাচ্ছিল, দেখেননি? ভদ্রলোক ঘাবড়ে গিয়েছিল, বুঝতে পারেননি? ওটা স্রেফ অভিনয়। বুঝতে পারলেন না? ওই দুটোকেই আমি ভাবছি অ্যারেস্ট করবো। অ্যারেস্ট করে থানায় এনে চাপ দিলেই দেখবেন পাপ পাপ করে স্বীকার করবে সব। 2 দিন অপেক্ষা করুন স্যার, ওই রহস্যের জাল আমি কুটিয়ে এনেছি প্রায়। তার মানে শ্যামল কুমারের ওপর থেকে আপনার সন্দেহটা গেছে? একেবারে যায়নি, তবে আগের মতো অতটা আর নেই এটা বলতে পারি। তবু তার উপরে আমার নজর আছে বই কি। কিন্তু প্রত্যেকটা খুনের পেছনে তো একটা মোটিভ থাকে। আপনার মনে হয় এক্ষেত্রে মোটিভটা কি? সে কি, এখনো আপনি মোটিভ বুঝতে পারলেন না? আরে ওদের দুজনেরই তো স্ট্রং মোটিভ আছে মশাই। না, আমি বুঝতে পারিনি, আপনি বলুন। আজ সকালে দোলগোবিন্দর ছোট ভাইকে থানায় ডেকে আনিয়েছিলাম। তা সে কি বলল জানেন? দোলগোবিন্দ লোকটা নাকি যেমন মাতাল তেমনই 1 নম্বরের জুয়ারি। মাতাল জুয়ারি, ভেরি রেয়ার কম্বিনেশন, মানতেই হবে। জানেন, শনিবার ঘোড় দৌড়ের মাঠে সে যেত, আর সেই ব্যাপারেই হরিদাস সামন্তর কাছে তাকে হাত পাততে হতো। হরিদাস সামন্ত টাকা দিত? দিত বই কি, খেপে খেপে অনেক টাকা তাকে ধার দিয়েছিল সামন্ত, যার একটা পয়সাও নাকি আজ অব্দি শোধ করেনি দোলগোবিন্দ। টাকা ফেরত পাবে না জেনেও টাকা ধার দিত? ভেরি স্ট্রেঞ্জ। তাই তো শুনলাম। পালমশাইকেও জিজ্ঞাসা করেছিলাম, তিনিও তাই বললেন। এখন আশা করি বুঝতেই পারছেন, সেই টাকা যাতে কোনোদিন দোলগোবিন্দকে শোধ করতে না হয়, তাই কৌশলেই হয়তো সে হরিদাস সামন্তকে সরিয়ে দেয়। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য মোটিভ। আর রাধারমন পাল, তার কি স্বার্থ? আমার কি মনে হয় জানেন, লোকটার ওই সুভদ্রা মেয়েটার উপরে লোভ ছিল। লোভ? কেন থাকতে পারে না? অমন ডবগা ছুরি, চেহারাখানা ভাবুন তো একবার। আপনারও কি মনে ধরেছে নাকি তাকে? যা কি যে বলেন। পরদিন সন্ধ্যায় কিরিটি চিতপুরে রাধারমন পালের যাত্রাপাটির অফিসে গিয়ে হাজির হলো। সময় তখন প্রায় রাত 8টা। ট্রাম, বাস, ট্যাক্সি, রিক্সা, ঠেলাগাড়িতে যেন গিজগিজ করছে চতুর্দিক। গাড়ি থেকে নেমে কিরিটি হীরা সিংকে নির্দেশ দিল, আশেপাশে কোথাও পার্ক করে রাখো। অঞ্চলটা শহরে বোধহয় সবচাইতে বেশি পুরনো। সেকেলে ধরনের সব 2তলা 3তলা বাড়ি, গা ঘেঁষাঘেঁষি করে সমস্ত দাঁড়িয়ে আছে। মধ্যে মধ্যে সরু গলি, গলির মোড়ে চা ও পান সিগারেটের দোকান।
নবকেতন যাত্রা পার্টির অফিস খুঁজে পেতে একটু সময় লাগলো। 3 তলা একটা বাড়ি, তার মধ্যে অনেক ঘর। 2 তলায় নবকেতন যাত্রা পার্টির অফিস। নিচের তলাটা অন্ধকার, ভাঙা সরু সিঁড়ি, অন্ধকার। 12 সিঁড়িতে আলোর বলতে গেলে কোনো ব্যবস্থাই নেই। পকেট থেকে সরু পেন্সিল টর্চটা বের করে তারই সাহায্যে কোনো মতে কিরিটি 2 তলায় উঠে গেল। আরও 2টি যাত্রা পার্টির অফিস 2 তলায়। হইচই করে গান বাজনা আর অভিনয়ের মহলা চলছে। সরু রেলিং ঘেরা বারান্দাটা দক্ষিণ উত্তর ঘুরে পশ্চিম উত্তরে চলে গিয়েছে। দক্ষিণের শেষ 2টো ঘরেই নবকেতন যাত্রা পার্টির অফিস। একটা ছোকরা এক গাদা মাটির ভাঁড় ও একটি চায়ের কেটলি নিয়ে বারান্দা দিয়ে আসছিল। কিরিটি তাকেই ধরল। নবকেতন যাত্রা পার্টির অফিস কোনটা? আরে এই যে স্যার, এই এগিয়ে যান না। এইটুকু বলে ছোকরাটা চলে গেল। কিরিটি এগিয়ে গেল সামনে। দরজা খোলাই ছিল। ঘরের মধ্যে আলো জ্বলছিল। দরজার পাশে দেওয়ালে টিনের সাইনবোর্ড লাগানো, নবকেতন যাত্রা পার্টি। ভেতরে প্রবেশ করে কিরিটি দেখে ঘরের মধ্যে কেবল 2টি লোক আছে এবং দুজনকেই চিনতে পারে কিরিটি। রাধারমণ পাল, সঙ্গে একজন স্ত্রীলোক। চন্দননগরে সে রাত্রে এই অভিনেত্রীটিকেও কিরিটি দেখেছিল। নাম কৃষ্ণ ভামিনী। বয়স 35-36 হবে, মোটাসোটা গড়ন। দুজনে মুখোমুখি 2টি তক্তাপোষের ওপর বসে নিজেদের মধ্যে ফিসফিস করে কি যেন আলোচনা করছিল। কিরিটির পায়ের শব্দে মুখ তুলে তাকালো ওরা। কিরিটির আর ছদ্মবেশ ছিল না, তাই বোধহয় প্রথমটায় কিরিটিকে চিনতে পারে না রাধারমণ পাল। কি চাই? পালমশাই নমস্কার। চিনতে পারছেন না বোধহয়? আমি ধৈর্যটি রায়। আপনি? কিন্তু কি করে? বিস্ময়ে রাধারমণ পালের গলাটা যেন রুদ্ধ হয়ে আসে। সেদিন আমি ছদ্মবেশে ছিলাম। সামন্ত মশাইয়ের আমন্ত্রণেই ওই ছদ্মবেশে সেদিন চন্দননগরে আমায় যেতে হয়েছিল। আমার আসল নামটা হয়তো শুনে থাকবেন, কিরিটি রায়। রহস্য সন্ধানী কিরিটি রায়? ঠিক চিনেছেন। হরিদাস সামন্তর ধারণা হয়েছিল তার জীবন বিপন্ন, তাই তিনি আমার শরণাপন্ন হয়েছিলেন। রাধারমণ পালের নিজেকে একটু সামলে নিতে সময় লাগলো। কৃষ্ণভামিনীও চেয়েছিল কিরিটির মুখের দিকে। সেদিন বলেছিলাম আসবো এখানে, তাই এলাম। ঘরটি মাঝারি সাইজের। একধারে একটি তক্তপোষ পাতা 17 ইঞ্চি বিছানো, গোটা কতক তাকিয়া, মাঝখানে একটি টানাওয়ালা নিচু ডেস্ক, অন্য পাশে একটি কাঠের আলমারি, খান কয়েক চেয়ার ও টুল। দেওয়ালে 2-3টে ক্যালেন্ডার ও একটি গ্রুপ ফটো। রাধারমণ পাল তক্তপোষ থেকে নেমে দাঁড়িয়েছেন ইতিমধ্যে। বসুন বসুন। আপনার দলের বাকিদের দেখছি না। সবাই পাশের ঘরেই রয়েছে। ভাবিনি শঙ্করকে ডেকে চায়ের কথা বলো। আরে ব্যস্ত হবেন না, ব্যস্ত হবেন না, চায়ের প্রয়োজন নেই এখন। দল বোধহয় উঠেই যাবে রায়মশাই। কেন? আর কেন, শ্যামল চলে যাচ্ছে, নোটিশ দিয়েছে। সামন্ত মশাইও নেই। শ্যামলও চলে গেলে বুঝতেই পারছি না কি হবে তারপর। সুভদ্রাও কি চলে যাচ্ছে? এখনো সেরকম কিছুই জানায়নি, তবে শ্যামল না থাকলে সুভদ্রাও যে থাকবে না সে তো জানা কথাই। তা বটে। আর সুজিত বাবু? না, ও বোধহয় যাবে না। হরিদাস চলে গেল, শ্যামল আর সুভদ্রা চলে গেলে কাকে নিয়ে আর পালা গাওয়াবো? আচ্ছা, দোল গোবিন্দবাবুর কোনো সংবাদ পেলেন? সে তো ফিরে এসেছে। এসেছে? তা সেদিন রাত্রে হঠাৎ গা ঢাকা দিয়েছিল কেন? সেই আলোচনায় তো করছিলাম ভামিনীর সঙ্গে বসে। একদিন আমি, হরিদাস আর কৃষ্ণ ভামিনী, এই 3 জন মিলে দলটা গড়েছিলাম। আমার আর হরিদাসের আধা আধি বখরা। শেষ পর্যন্ত হরিদাস বখরা বেচে দিল আমাকে। কি যে হলো, হঠাৎ করেই বখরা বেচে দিল। হরিদাস সামন্তর মুখে সেরকম কথাই শুনেছিলাম বটে। আচ্ছা, সবাইকে আজ এখানে উপস্থিত থাকতে বলেছিলাম না? হ্যাঁ, সবাই আছে। কার কার সঙ্গে আপনি কথা বলতে চান বলুন, আমি তাদের ডাকছি। সবাইকে একসঙ্গে ডাকার প্রয়োজন নেই। আচ্ছা, সে রাত্রে হরিদাসবাবুর সাজঘরের পাশের 2টি সাজঘরে কারা কারা ছিল বলতে পারেন?
ওই তো হরিদাসের সাজঘরের ডান দিকের সাজঘরে ছিল সুজিত আর কৃষ্ণধন। কৃষ্ণধন? কৃষ্ণধন চাটুর্যে, ওই যে ওই লম্বা ঢ্যাঙা মতো ওই নায়কের বন্ধুর রোল করেছিল নাটকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আর বাঁদিককার ঘরে? বাঁ দিকে তো এই আমাদের সুভদ্রা আর কৃষ্ণভামিনীর সাজঘর ছিল, আর বাকি সব একটা বড় সাজঘরে ছিল। মাঝে একটা দরজা ছিল দুঘরের মধ্যে। কিরিটি কি যেন চিন্তা করে। ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী হরিদাস সামন্তর মৃত্যু হয়েছিল রাত 10:30 থেকে 11:30টার মধ্যে, অর্থাৎ তৃতীয় অঙ্কের মাঝামাঝি কোনো এক সময়। পালা শুরু হয়েছিল ঠিক রাত 7:30টায়। রাত 10:30 থেকে 11:30, এই 1 ঘন্টার সময় আপনি কোথায় ছিলেন? আগে আগে ঠিক মনে পড়ছে না। তৃতীয় অঙ্ক শুরু থেকে মাঝামাঝি পর্যন্ত সময়টা কোথায় ছিলেন? আমি প্রথম দিকে আসরেই ছিলাম। তারপর হঠাৎ মনে পড়লো হরিদাস 100টা টাকা চেয়েছিল। সেই টাকা দেওয়ার জন্যই নিজের ঘরে চলে আসি। ঘরে আর কে ছিল? আমি আর দোল গোবিন্দবাবু। দোল গোবিন্দবাবু নিজের সাজঘরে না থেকে আপনার ঘরে ছিলেন কেন? আগে তার পাঠ তখন হয়ে গিয়েছিল, তাই আর সাজঘরে না থেকে আমার ঘরে এসে বিশ্রাম নিচ্ছিল বোধহয়। আচ্ছা, দোল গোবিন্দবাবুর রেস খেলার অভ্যেস আছে, তাই না? আছেই তো, আর ওই রোগেই তো সব খেয়েছে। হরিদাসের ছিল মদ আর মেয়ে মানুষ, আর দোল গোবিন্দ ছিল মদ আর ঘোড়া। নইলে এই দুজনের অসাধারণ অভিনয় প্রতিভা ছিল। দুজনের মধ্যে কি খুব সদ্ভাব ছিল? আগে তাই তো মনে হতো। আচ্ছা, শুনলাম দোল গোবিন্দবাবুকে হরিদাসবাবু প্রায় টাকা ধার দিতেন এবং সে টাকা তিনি শোধ করতেন না। রেস খেলেই সব ওরা তো টাকা শোধ করবে কোত্থেকে? দোল গোবিন্দবাবু কখনো কখনো টাকা শোধ করতেন না, অথচ হরিদাসবাবু তাকে টাকা দিয়েই যেতেন। খুব আশ্চর্য না? কি জানি মশাই, তাই তো দেখে এসেছি এতদিন। সুজিত বাবুর সঙ্গে দোল গোবিন্দবাবুর সম্পর্ক কেমন ছিল? বলতে পারেন একেবারে সাপে নেউলের সম্পর্ক। ঝগড়াঝাটি লেগেই থাকতো। আর একটা কথা, কিরিটি পকেট থেকে একটা কাগজের ভাঁজ করা টুকরো বের করল। আপনি তো হরিদাস সামন্তের অনেক দিনের পরিচিত। দেখুন তো এই লেখাটা তারই হাতের লেখা কিনা। রাধারমণ পাল ভাঁজ করা কাগজটা হাতে নিলেন, চোখে চশমা দিয়ে বেশ ভালো করে দেখলেন কিছুক্ষণ। এটা কোথায় পেলেন? মনে নেই আপনার? সে রাত্রে শ্যামলবাবু দিয়েছিলেন। এই সেই চিরকুট যেটা রাধা দেবী শ্যামলের হাতে দেওয়ার জন্য চাকর ভোলাকে দিয়েছিল। হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। কি মনে হয়? লেখাটা সামন্ত মশাইয়ের তো? আগে হাতের লেখা দেখে তো তাই মনে হচ্ছে। মনে হচ্ছে আপনি নিশ্চিত নন? হরিদাসবাবুর হাতের কোনো লেখা আপনার কাছে আছে? হ্যাঁ, সুভদ্রা হরণ নাটকের পাণ্ডুলিপির মধ্যে মধ্যেই হরিদাসের হাতের কারেকশন ও সাজেশনস লেখা আছে। রিহার্সালের সময় সে লিখেছিল। দেখতে পারি একবার নাটকের ওই পাণ্ডুলিপিটা? নিশ্চয়ই। ভামিনী, আলমারি থেকে পাণ্ডুলিপিটা বার করে দাও তো। এই নাও চাবি। রাধারমণ পাল পকেট থেকে একটা চাবির গোছা বের করে দিলেন। কৃষ্ণভামিনী নিঃশব্দে উঠে গিয়ে চাবি দিয়ে আলমারি খুলে নাটকের পাণ্ডুলিপিটা বের করে এনে দিল। কিরিটি উল্টেপাল্টে কিছুক্ষণ কয়েকটা পাতা দেখল। আচ্ছা, পাণ্ডুলিপিটা কি আমি নিয়ে যেতে পারি? নিয়ে যান ওই অভিশপ্ত পাণ্ডুলিপি। ও এই ঘরে থাকলে আরো অমঙ্গল হবে। কৃষ্ণভামিনী দেবী। কিরিটির ডাকে মহিলাটি ওর মুখের দিকে তাকালো। এক কাপ চা খাওয়াবেন? কৃষ্ণভামিনী ঘর থেকে বের হয়ে গেল। পালমশাই, আমার দুটো ঠিকানা চাই। সুভদ্রা ও হরিদাসবাবু কোথায় থাকতেন সেই বাড়ির ঠিকানা, আর সুজিত বাবুর বাসার ঠিকানা।
সুভদ্রা আর হরিদাস থাকতো পাল স্ট্রিটে 3/2, আর সুজিত থাকে কালীঘাটে মহিম হালদার স্ট্রিটে। দাঁড়ান, আমি লিখে দিচ্ছি। অনেক ধন্যবাদ। ও আরেকটা কথা, সুজিত বাবুই তো একদিন সুভদ্রাকে আপনার দলে এনেছিলেন, তাই না? হ্যাঁ, বেশ বেশ বেশ। এবার দোল গোবিন্দ বাবুকে একবার ডাকুন। রাধারমণ পাল ঘর থেকে বের হয়ে গেলেন এবং একটু পরে দোলগোবিন্দকে নিয়ে এসে ঘরে ঢুকলেন। রোগা প্যাকাটির মতো চেহারা, তোবড়ানো গাল, কোটরগত চোখ দীর্ঘ অত্যাচারের সাক্ষ্য দেয়। দুই চোখে ভীত সন্ত্রস্ত চাউনি। আপনারই নাম দোল গোবিন্দ? হ্যাঁ, আমি দোলগোবিন্দ শিকদার। আপনার সে রাত্রে লাস্ট সিনে চাকরের পাটে প্রক্সি দেওয়ার কথা ছিল, তাই না? আগে হ্যাঁ, তবে যাননি কেন? ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে পড়েছিলেন? হ্যাঁ, মানে ভীষণ ঘুম পাচ্ছিল। ঘুমোতে ঘুমোতেই বুঝি কোথাও চলে গিয়েছিলেন? মানে মানে সে রাত্রে এত খুঁজেও আপনাকে পাওয়া গেল না কেন? আগে পুকুরের পাড়ে বড্ড গরম তো, তাই পুকুরের ধারে সিঁড়ির ওপরে গিয়ে বসেছিলাম একটু। কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই আসলে। তারপর ঘুম কখন ভাঙলো? আগে পরের দিন সকালে। তারপর কি করলেন? তখন শুনলাম হরিদাসদা খুন হয়েছেন। সেই শুনে ভয় পালিয়ে গিয়েছিলাম। কার কাছে শুনলেন? রাধার কাছে। পালমশাই, রাধা দেবীকে ডাকুন তো। রাধারমণ কিরিটির নির্দেশে ঘর থেকে বের হয়ে গেলেন আবার। ঠিক ওই সময় কৃষ্ণভামিনী এক কাপ চা হাতে ঘরে এসে ঢুকল। এই টুলটার উপর রাখুন ওটা। কৃষ্ণভামিনী চায়ের কাপটা পাশের একটা টুলের ওপরে নামিয়ে রাখল। রাধারানী এসে ঘরে ঢুকলো রাধারমণ পালের সঙ্গে। আপনি রাধারানী দেবী? আজ্ঞে। আপনি দোল গোবিন্দবাবুকে পরের দিন সকালবেলা দিঘির পাড়ে দেখেছিলেন? কে বললে? দোল গোবিন্দবাবু নিজেই বলছেন। হুমা গো, কোথা যাব গো? হ্যাঁ রে, হার হাবাতে অনামুখ, তোর সঙ্গে আমার পরদিন সকালে কখন দেখা হলো রে? রাধা মানে তুই? বদমাইশি করবার আর জায়গা পাওনি হতচ্ছাড়া ড্যাকরা, খেংরে বিষ ঝেড়ে দেবো তোমার। সে কি রাধা? তুমিই তো আমায় বললে। দেখুন স্যার, দেখুন, ও মিথ্যা বলছে, নয়তো আমি জানবো কি করে যে হরিদাসা খুন হয়েছে? রাধারানী প্রায় ঝাঁপিয়ে পড়েছিল দোলগোবিন্দর ওপর। কিরিটি বাধা দিল। থামুন, কি করছেন আপনারা? রাধারানী দেবী, আপনি এখন যেতে পারেন। রাধারানী গজরাতে গজরাতে ঘর ছেড়ে চলে গেল। সে যেতেই কেঁদে ফেলল দোলগোবিন্দ। বিশ্বাস করুন স্যার, আমি কিছু জানি না, কিচ্ছু দেখিনি সে রাতে। ওসব খুনোখুনির মধ্যে আমি ছিলাম না স্যার। আপনি সে রাতে 10টা থেকে 11:30টার মধ্যে কোথায় ছিলেন দোলগোবিন্দবাবু? অর্থাৎ তৃতীয় অঙ্কের মাঝামাঝি সময়। ঠিক মনে পড়ছে না স্যার। ওই সময় হরিদাসবাবুর ঘরে গেছেন একবারও? না তো। কাউকে সে ঘরে যেতে দেখেছেন? না, দেখিনি। দেখেননি? আচ্ছা, মনে করে দেখুন তো, কেউ আপনাকে একটা চিঠি দিয়েছিলেন কি শ্যামলবাবুকে দিতে? এই যেমন একটা কাগজের টুকরো। এই মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। মনে করার চেষ্টা করুন দোলগোবিন্দবাবু, নয়তো। হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে। তবে আমাকে নয়, ভোলাকে। কে যেন একটা ভোলার হাতে দিয়ে বলল সেটা শ্যামল কুমারকে দিতে। হরিদাসদা দিয়েছেন। কে সে? আসলে অন্ধকারে ঠিক ঠাউর করতে পারিনি। আর তাছাড়া আসরে তখন আমার যাবার কথা, আমার পাচ্ছিল। মহিলা না কোনো পুরুষ? মনে হয় মহিলাই হবে। কে বলে মনে হয়? আপনাদের দলের কেউ? আগে ঠিক বুঝতে পারিনি। রাধারমণ বাবু, আপনার দলের কজন স্ত্রীলোক আছেন? আগে 4 জন। কৃষ্ণভামিনী, সুভদ্রা, রাধারানী আর ফুল্লরা। কুল্লরাকে? ওই যে সে রাতে নায়কের ছোট বোন সেজেছিল যে। একবার তাকে ডাকবেন ঘরে। রাধারমণ ঘর থেকে বের হয়ে গেলেন।
কিরিটি তার জিজ্ঞাসাবাদ আবার শুরু করল। দোলগোবিন্দবাবু, আপনার দেশ কোথায়? আগে বর্ধমান। টাউনে? আগে না, মেমারিতে, যেখানে সুভদ্রার মাসি থাকে। সুভদ্রার মাসিকে আপনি চেনেন? আগে চিনব না কেন, একই পাড়ায় তো। তার মানে সুভদ্রাকেও আপনি চেনেন? আসলে ও যখন মেমারিতে ছিল তখন চিনতাম, তাছাড়া বাড়িতে তো আমি খুব একটা যাই না। কে কে আছে আপনার বাড়িতে? কেউ নেই, শুধুমাত্র এক বিধবা পিসি। বিয়ে থা করেননি? করেছি, তবে স্ত্রী এখানেই আমার সঙ্গে বেলেঘাটায় থাকে। শেষ কবে সুভদ্রাকে আপনি মেমারিতে দেখেন? আগে তাও বছর 10 আগে হবে। ও বাড়ি থেকে পালিয়ে আসে। পালিয়ে? হ্যাঁ, তাই তো শুনেছিলাম। কার সঙ্গে? ওখানকারই কোনো কারোর সঙ্গে কি? তা জানি না, স্ত্রীর মুখে পড়ে আমি কথাটা শুনেছিলাম। সুভদ্রাকে তারপর আবার কবে দেখলেন? এখানেই বছর 3 আগে এ দলে আসে। হ্যাঁ, এ দলে কতদিন আপনি আছেন? বছর 3। তার আগে? অন্য দলে অভিনয় করতাম। সে দল ছেড়ে দিলেন কেন? আগে হুজুর, মিথ্যে কথা বলবো না, আপনি পুলিশের লোক, চুরির দায় আমার চাকরিটা আসলে যায়। কিন্তু বিশ্বাস করুন, সেসব কথা মিথ্যে, কিন্তু প্রমাণ করতে পারলাম না। এমন সময় রাধারমণ পাল ফুল্লরাকে নিয়ে ঘরে ঢুকলেন। ফুল্লরার বয়স বছর 20 হবে। বেশ ফর্সা গায়ের রং, দোহারা চেহারা, মুখটা গোল, চোখ দুটো চঞ্চল। কিরিটি জিজ্ঞাসাবাদ শুরু করল। তোমার নাম ফুল্লরা? আগে মেয়েটির কণ্ঠস্বর অতি মিহি। কিরিটির মনে পড়ল মেয়েটি পালায় সে রাত্রে চমৎকার গান গেয়েছিল। তুমি সে রাত্রে শ্যামলবাবুর হাতে একটা চিঠি দিয়েছিলে? কে বললে? দিয়েছিলে কিনা বলো। না তো। দোলগোবিন্দবাবু, দেখুন তো, সে রাত্রে ওই কি শ্যামলবাবুর হাতে চিঠিটা দিয়েছিল? দোলগোবিন্দ তাকালো ফুল্লরার দিকে। ফুল্লরাও তাকিয়ে থাকলো তার দিকে কয়েকটা মুহূর্ত। তারপর দোলগোবিন্দ মাথা নেড়ে জবাব দিল, আগে না। হ্যাঁ, ঠিক আছে, আপনারা যেতে পারেন। দোলগোবিন্দ আর ফুল্লরা ঘর ছেড়ে চলে গেল। রাধারমণ কিরিটির দিকে চেয়ে প্রশ্ন করল, আর কাউকে ডাকবো? না থাক, আমি আমি এবার উঠব। নমস্কার। সেদিন দুপুরে কিরিটি আর কৃষ্ণার মধ্যে কথা হচ্ছিল। গতকাল সকালে আবার কিরিটি বর্ধমানে মেমারিতে গিয়েছিল, ফিরেছে রাত্রে। হ্যাঁ গো, কাল যে আবার হঠাৎ বর্ধমানে গেলে, কেন গিয়েছিলে বললে না তো? আগেরবার সুভদ্রার মাসির খোঁজ পাইনি, তাই আবার গিয়েছিলাম। সে কি, দেখা হলো? না, বছরখানেক আগে তিনি মারা গেছেন। হ্যাঁ, কিন্তু সুভদ্রা যে তোমাকে বলেছিল। এখন দেখছি তোমার কথাই ঠিক, কৃষ্ণা। হতেই হতো, তোমাকে তো আমি সেদিনই ইঙ্গিত দিয়েছিলাম না। কিন্তু আমার না সুভদ্রাকেই সন্দেহ হয়। সন্দেহ যে আমারও হয় না তা নয়, তবে 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 আবার কি? তার গর্ভের সন্তানই সব কেমন যেন এলোমেলো করে দিচ্ছে। মেয়েদের আবার সন্তান ধারণ, এ আবার একটা ব্যাপার হলো। শোনো, আমরা মেয়েরা জন্মের আগে থেকেই না ছেলে মানুষ সামলানোর জন্য তৈরি হয়ে থাকি, তা সে নিজের সন্তানই হোক বা নিজের শাশুড়ির সন্তান। তুমি যে দেখছি না বিয়েই কানাইয়ের মা হয়ে বসলে। তবে ঠাট্টা হচ্ছে। দোষ পাগল। কৃষ্ণা, গলাটা শুকিয়ে গিয়েছে, এক কাপ চা দেবে প্লিজ? রাত তখন প্রায় 9টা। সারাটা দিন প্রচণ্ড গরম গিয়েছে। যেমন রোদের তাপ তেমনই গরম হাওয়া, গা যেন একদম ঝলসে দিচ্ছিল। কিছুক্ষণ হলো সবে একটু ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে। খুঁজে খুঁজে কিরিটি শ্যামবাজারে পাল স্ট্রিটে রাধারমণ পালের দেওয়া ঠিকানা মতো একটা সরু গলির মুখে এসে দাঁড়ালো।
গলিটার দুপাশে দোতলা তিনতলা বাড়ির ভেতরকার অংশ। গলিপথে আলোর ভালো তেমন ব্যবস্থা নেই। পকেট থেকে টর্চটা বের করে আলো ফেলে নম্বর দেখে চতুর্থ বাড়ির দরজার কলিং বেলটা টিপল সে। বার দুই টেপবার পর ভেতর থেকে সাড়া পাওয়া গেল। একটু পরেই দরজা খোলার শব্দ। অন্ধকার। এত তাড়াতাড়ি এলে? তোমার তো আসবার কথা। সুভদ্রা দেবী, আমি কিরিটি রায়। মুহূর্তের একটা স্তব্ধতা, তারপরই শঙ্কিত কণ্ঠ শোনা গেল। কিরিটি বাবু, আপনি? হ্যাঁ আমি। ভেতরে চলুন, আপনার সঙ্গে কিছু জরুরি কথা আছে। কিন্তু আমি যে এক্ষুনি একবার বেরোবো কিরিটি বাবু। আমি বেশি সময় নেব না, 2-4 মিনিট। চলুন না। আচ্ছা, আসুন। সরু একটা অন্ধকার প্যাসেজ। কিরিটি টর্চ হাতে সুভদ্রার পিছনে এগোতে লাগলো। প্যাসেজে বুঝি আলো নেই? ছিল, ফিউজ হয়ে গিয়েছে। প্যাসেজের পরে একটা ছোট বারান্দা মতো, তার একটার মধ্যে টিনের একটা শেড। একটা ঘরের দরজা খোলা, আলো আসছিল খোলা দরজা পথে। পাশাপাশি দুটো ঘর। যে ঘরে আলো জ্বলছিল, কিরিটিকে নিয়ে সুভদ্রা সেই ঘরেই এসে ঢুকল। ঘরটা বড় নয়, ছোটই আকারে, কিন্তু ছিমছাম করে সাজানো। একপাশে একটা খাটে পরিপাটি করে শয্যা বিছানো, পাশাপাশি দুজোড়া মাথার বালিশ, বালিশের ওয়ারে ঝালর বসানো, মধ্যখানে একটা পাশ বালিশ। মাথার কাছে একটা নিচু টেবিলের ওপর একটা টেবিল ফ্যান, ফ্যানটা ঘুরছে। তার পাশে একটা কাঁচের প্লেটে কিছু বেলফুল, একটি ধূপদানিতে ধূপকাঠি চলছে। চন্দন ধূপের মিষ্টি গন্ধ বেলফুলের সুগন্ধের সঙ্গে মিশে ঘরের বাতাসকে অতি স্নিগ্ধ করে রেখেছে। অন্যদিকে আয়না বসানো একটি কাঠের আলমারি, একটি মিড শেফ, শেফের ওপরে গোটা 2 ইন্ডিয়ান রামের বোতল, একটা কাঁচের জাগ জল ভর্তি, গোটা 2 গ্লাস। খান 2 চেয়ারও ছিল ঘরে। কিরিটি বাবু, বসুন। কিরিটি এক দৃষ্টে সুভদ্রাকে দেখছিল। আজ সে অতি চমৎকার করে খোঁপা বেঁধেছে। খোঁপায় একটি বেলফুলের মালা জড়ানো, পরনে নীল রঙের লাল চওড়া পাড় দামি তাঁতের শাড়ি, হাতে 2 গাছি সোনার বালা, কপালে কুমকুমের টিপ। এই বাড়িতেই আপনি হরিদাস সামন্তর সঙ্গে থাকতেন? হ্যাঁ, এবার ছেড়ে দিতে হবে। ছেড়ে দেবেন কেন? শ্যামলবাবু কি অন্য বাসা ঠিক করেছেন? এখনো পাইনি, খুঁজছে। তা আপনার মাসির কোনো খবর পেলেন? মাসি? ওই বলেছিলেন না সেদিন, মাসি খুব অসুস্থ, তাকে দেখতে যাবেন। যাওয়ার হলো কই, হঠাৎ যে বিপদ এসে ঘাড়ে চাপলো। তাহলে আর যাবেন না? দেখি, চিঠি দিয়েছি। সুভদ্রা দেবী, মাসির কাছ থেকে আপনি কতদিন হলো চলে এসেছেন? তা বছর 7-8 হবে। মাঝে মধ্যে তাহলে যেতেন মাসির কাছে, তাই তো? হ্যাঁ, আমি ছাড়া তো আর ওর কেউ নেই। আচ্ছা, শেষ কবে গেছেন? মাস 2 আগেও তো গিয়েছি। কেমন ছিলেন তখন তিনি? বিশেষ ভালো যাচ্ছে না মাসির শরীরটা। আচ্ছা, আপনার বিয়ে হয়েছিল বলছিলেন সেদিন, আপনার স্বামীর নামটা কি? কোথায় বাড়ি তার? হুগলি জেলায়, নাম ছিল শ্যামাকান্ত ঘোষ। বিয়ে বোধহয় আপনার মাসি দিয়েছিলেন, তাই না? হ্যাঁ, তাছাড়া আর কে দেবে? বিয়ে কোথায় হয়েছিল? মেমারিতে? হঠাৎ যেন চমকে তাকালো সুভদ্রা। তারপর একটা ঢোক গিলে নিল সে। হিন্দু মতে না রেজিস্ট্রি করে? হিন্দু মতে। আপনি কিন্তু সত্যি বললেন না, কারণ আমি যতদূর দেখেছি আপনি পালিয়ে এসেছিলেন মাসির কাছ থেকে, তারপর হয়তো বিয়ে করেছিলেন কাউকে। কে বললো আপনাকে যে আমি পালিয়ে এসেছিলাম? যদি বলি আপনার মাসি এবং... কিরিটির কথা শেষ হওয়ার আগেই কলিং বেলটা বেজে উঠল। আপনি একটু বসুন, আমি দেখে আসি কে এলো। হ্যাঁ, যান। সুভদ্রা দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল এবং কিরিটি শিকারী বিড়ালের মতো সুভদ্রাকে অনুসরণ করল। অন্ধকার প্যাসেজ, দরজা খোলা শব্দ শোনা গেল, ফিস ফিস করে 2টো কথা। যাও, শিগগিরই যাও এখান থেকে। দরজা বন্ধের শব্দ হতেই কিরিটি তড়িঘড়ি ঘরে চলে আসে। একটু পরে সুভদ্রা এসে ঘরে ঢুকল। কে এসেছিল সুভদ্রা দেবী? ও কেউ না, ভুল নম্বর। অন্ধকারে অন্য বাড়িতে বেল টিপে ফেলেছিলেন ভদ্রলোক। বেশ বেশ বেশ, আজ তাহলে চলি আমি। কিরিটি আর দাঁড়ালো না,
ঘর থেকে বের হয়ে গেল। নিজেই সদর দরজা খুলে গলির মধ্যে পড়ে বড় রাস্তায় এসে দাঁড়ালো। তীক্ষ্ণ দৃষ্টিতে এদিক ওদিক তাকাতেই পাশেই অল্প দূরে একটা ঝুল বারান্দা দেখে তার নিচে গিয়ে দাঁড়ালো। তীক্ষ্ণ সজাগ দৃষ্টিতে রাস্তার এদিক ওদিক নজর রাখতে লাগলো। প্রায় মিনিট 20-25 বাদে দেখা গেল সুভদ্রা গলি থেকে বের হয়ে আসছে। কিরিটি সঙ্গে সঙ্গে দূর থেকে সুভদ্রাকে অনুসরণ করে। সুভদ্রা এদিক ওদিক সতর্ক দৃষ্টিতে তাকাতে তাকাতে ট্রাম রাস্তার সামনে যে নিউ স্টার রেস্টুরেন্ট তার সামনে এসে দাঁড়ালো। এদিক ওদিক তাকালো সে, তারপর চট করে এক সময়ে রেস্টুরেন্টের মধ্যে ঢুকে গেল। রাস্তার অপর দিককার ফুটপাতে একটা খোলা জায়গায় মোটর রিপেয়ারিং কারখানা। লোকজন কারখানায় কাজ করছে। গোটা 2 গাড়ি রাস্তায় দাঁড়িয়ে। তারই একটার আড়ালে কিরিটি নিজেকে গোপন করে উল্টো দিকের ফুটপাতে রেস্টুরেন্টের দিকে চেয়ে থাকে। রেস্টুরেন্টের খোলা দরজাপথে এবং ভেতরের উজ্জ্বল আলোয় সব কিছু স্পষ্ট চোখে পড়ে কিরিটির। ভিতরে খরিদ্দারের বিশেষ একটা ভিড় নেই। জোনা 3-4 জন বসে আছে। কিরিটি দেখতে পায় সুভদ্রা গিয়ে একটা কোণের টেবিলে চেয়ার টেনে বসল। রেস্টুরেন্টের ছোকরা সামনে এসে দাঁড়াতে সুভদ্রা তাকে কিছু একটা বলল। সুভদ্রা মাথায় ঘোমটা তুলে দিয়েছে। সুভদ্রার দৃষ্টি কিন্তু রাস্তায়। ঘন ঘন তাকাচ্ছে সে রাস্তার দিকে। প্রায় মিনিট 20 কেটে গেল। সুভদ্রা কখন থেকে 1 কাপ চা নিয়ে বসে আছে। এমন সময় আচমকা কিরিটির দৃষ্টি সজাগ হয়ে উঠল। একজন এদিক ওদিক তাকাতে তাকাতে রেস্টুরেন্টের ভেতর ঢুকল এবং অল্পক্ষণ পরেই সুভদ্রাকে সঙ্গে নিয়ে বের হয়ে এলো। রেস্টুরেন্টের উজ্জ্বল আলোয় সুভদ্রা সঙ্গের লোকটিকে চিনতে কিরিটির একটুও অসুবিধা হলো না। মনে মনে প্রশান্তির হাসি হাসল সে। অর্থাৎ তার অনুমান মিথ্যে নয়। রাত প্রায় 11:15টায় কিরিটি তার বাড়ি এসে পৌঁছল। হ্যাঁ গো, এত রাত হলো যে? গিয়েছিলেটা কোথায়? সোফার উপরে আরাম করে বসতে বসতে কিরিটি উত্তর দিল, দাঁড়াও দাঁড়াও, অনেকক্ষণ সিগারেট খাওয়া হয়নি। উফ, আবার শুরু হলো। ধর, যাই হোক, বাদ দাও। কফি খাবে? দাও। মিনিট 10 পরেই কফি শেষ হতে কৃষ্ণা আবার প্রশ্ন করল, কোথায় গিয়েছিলে বললে না তো? সুভদ্রা নিকেতন, তাই তো? বাহ, চমৎকার কৃষ্ণা। তোমার দেখছি তৃতীয় নয়নটি রীতিমতো খুলে গিয়েছে। এটা তো হওয়ারই ছিল। এত বড় একজন রহস্যভেদীর সঙ্গে এতকাল বাস করছি। ওই যে কথায় বলে না, সাধু সঙ্গে স্বর্গবাস। আর চাক, ওখানে কি হলো সেটা বলো তো। রোসো রোসো, আরও 2 দিন অপেক্ষা করো দেবী। আশা করছি তারপরই হরিদাস সামন্ত হত্যা রহস্যের উপরে যবনিকাপাত হয়ে যাবে। এখনো সামান্য বাকি, এই 2টি কি 1টি দৃশ্য। আমি বিশ্বাসই করি না। তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো হত্যাকারীকে। তা বোধহয় বুঝতে পেরেছি। বোধহয় টোধহয় কিছু নয়, তুমি ঠিক বুঝতে পেরেছো, আমি জানি। শোনো, তোমার পেট থেকে কথা বের করা তো ঠিক আছে, বলো না। তবে আমিও বুঝতে পেরেছি, হ্যাঁ, যে হত্যাকারীটাকে। তাই? তাহলে জিজ্ঞেস করলে কেন? এমনি, ওই আর কি মিলিয়ে দেখছিলাম যে আমার অনুমানটা সঠিক কিনা। ঠিক আছে, তাহলে এসো আমরা দুজনেই হত্যাকারীর নাম 2 আলাদা আলাদা করে কাগজে লিখে আমার এই ড্রয়ারে রেখে দিই, চাবি বন্ধ করে। তারপর এই চাবিটা। কিরিটির কথা শেষ হওয়ার আগেই জঙ্গলি এসে ঘরে ঢোকে। তার দিকে চেয়েই কিরিটি কথাটা শেষ করে। ড্রয়ারের চাবিটা থাকবে শ্রীমান জঙ্গলির হেফাজতে। পরশু রাত্রি 11:10 চাবি নিয়ে কাগজ খুলে মিলিয়ে নেওয়া যাবে। কার অনুমান সত্যি বলো? রাজি? একদম রাজি। জঙ্গলি হাঁ করে কিছুক্ষণ ওদের মুখের দিকে চেয়ে থাকলো। কি হলো মাইজি? কৃষ্ণা ততক্ষণে উঠে টেবিলের উপর থেকে 2 কাগজ আর কলম নিয়ে চলে এসেছে। নাও নাও, তুমি লেখো, আমিও লিখছি। তথাস্তু দেবী। জঙ্গলি তখনও বোকার মতো ওদের দিকে তাকিয়ে। দুজনের লেখা হলে 2খানা কাগজ ভাঁজ করে চাবি দিয়ে ড্রয়ার খুলে সে 2 ড্রয়ারের মধ্যে ফেলে চাবি বন্ধ করে ড্রয়ারের চাবিটা
জংলির হাতে দিল কৃষ্ণা। এই জংলি, এই চাবিটা তোর কাছে রাখ। কেন মাইজি? শোন, এত প্রশ্ন করবি না, যা বলছি তাই কর। এটা রাখ। আমি চাইলেও দিবি না, আর বাবু চাইলেও একদম দিবি না, বুঝেছিস? শোন, ঘুষ দিলেও কিন্তু দিবি না, মনে থাকবে। জংলি এবারে বুঝতে পারে কোনো একটা মজার ব্যাপার ঘটেছে। সে মিটিমিটি হাসতে হাসতে চাবিটা পকেটে রেখে দিল। ঠিক হ্যাঁ, কিসি কো কুছ নেহি দুঙ্গা। পরদিন সকালে চা পানের পর কিরিটি কার সঙ্গে যেন কিছুক্ষণ কথা বলল ফোনে। কৃষ্ণা পাশেই সোফায় বসে একটা স্কার্ফ বুনছিল। হ্যাঁ গো, সুব্রতর কি খবর বলো তো? মাস খানেক প্রায় দেখা নেই, তাই না? ও না কেমন যেন একটা হয়ে গিয়েছে। এই জন্যই বলে পুরুষ মানুষ বিয়ে না করলে এমনই হয়। এমন সময় ফোনটা বেজে উঠল। কিরিটি উঠে গিয়ে রিসিভারটা তুলে নিল। মল্লিকের ফোন। কিছুক্ষণ কথা চলতে থাকে। তাই নাকি? ভালোই তো। কিছুক্ষণ পরে ফোনটা রেখে দিয়ে কিরিটি এসে বসল কৃষ্ণার মুখোমুখি। হ্যাঁ, কি যেন বলছিলে? বিয়ে না করলে কি হয়ে যায় জানো? কিরিটির কথা অসমাপ্তই রইল। দরজা ঠেলে সুব্রত ঘরে ঢুকল, মুখে স্মিত হাসি। আরে তুই, তোর পায়ের শব্দ পাইনি তো। বস বস। তাহলে তো দেখছি মনীশ চক্রবর্তী ঠিকই বলেছে। মনীশ চক্রবর্তী? তুই চিনিস নাকি ওকে? আমরা যখন বাঁকুড়া কলেজে পড়তাম তখন ও বাঁকুড়া স্কুলে পড়তো। দুর্ধর্ষ ফুটবল প্লেয়ার ছিল। গোলকিপার বুঝি? ঠিক বলেছিস, কিন্তু বুঝলি কি করে বলতো? তোর কথাটা শুনে জানিস একটা দৃশ্য মনে পড়ে গেল। কোন দৃশ্যে? কলেজের মাঠে খেলা হচ্ছিল, ও ছিল গোলকিপার। বরাবরই ওর চেহারাটা ছিল কুমড়ো পটাশের মতো। সেই চেহারা আর 7টা গোল খেয়েছিল, তাইতেই মনে আছে ওকে। তারপর বহুকাল পর চন্দননগরে একটা সাহিত্য সভায় ওর সঙ্গে পরিচয় হলো। এখন আবার একজন কবি, ফুটবল থেকে কবিতা, অসাধারণ উত্তরণ। তো এই যেন আরো দুর্বোধ্য ব্যাপার। মাঝখানটা বাদ দিলি কেন? দারোগা তো। ভদ্রলোকের এক কথা এক কাজ, ওই দারোগাগিরিতেই আটকে আছে, এক ধাপও অগ্রসর হয়নি। ভদ্রলোক দেখলাম তোর ওপর ভীষণ খাপ্পা। কেন, আমি আবার কি করলাম? ওই কি একটা যাত্রা দলের লোকের খুনের ব্যাপারে নাকি তুই তার ওপরওয়ালার সাহায্যে নাক গলিয়ে ব্যাপারটাকে প্রায় ভণ্ডুল করে দিতে বসেছিস। সে ওরকম তো কিছু কাজ করেনি। এই তো ফোনে মল্লিক বললেন রাধারমন পালকে নাকি সে অ্যারেস্ট করেছে, তার মানে সেই নাকি খুনি। কিন্তু পুরো ব্যাপারটা কি, সবটা শুনতে ইচ্ছে হচ্ছে রে। আমি চট করে স্নানটা সেরে আসি, তুই ততক্ষণ কৃষ্ণার কাছে সব শোন। কিরিটি উঠে গেল। আধ ঘন্টা পরে স্নান সেরে একেবারে বেরোবার পোশাক পরে কিরিটি ঘরে এলো। কে রে, সব শুনলি? শুনলাম, আর এও বুঝলাম মনীশ চক্রবর্তী আর একটা গোল খেয়ে বসে আছে। কি করে বুঝলি? কৃষ্ণার সঙ্গে মত বিনিময় হলো বুঝি? বলতে বলতে আর চোখে কিরিটি স্ত্রীর দিকে তাকালো। না, তোর গৃহিণী তো কবুল করলো না কিছুতেই। তাহলে তুই একটু বস, আমি একটু টুক করে ঘুরে আসি। কদূর যাবি? বেশি দূর না, কাছাকাছি। টেলিফোনটা আবার বেজে উঠল। কিরিটি এগিয়ে গিয়ে রিসিভারটা তুলে নিল। আমি মনীশ চক্রবর্তী কথা বলছি। হ্যাঁ, কি খবর বলুন। হ্যাঁ, কেমিক্যাল অ্যানালাইসিসের রিপোর্ট পাওয়া গিয়েছে। কি বলেন? বোতলে কিছু পাওয়া যায়নি, গ্লাসে আর স্টমাক কন্টেন্টে বিষ পাওয়া গিয়েছে। কি বিষ? অ্যাট্রোপিন সালফেট। ঠিক আছে, হ্যাঁ ভালো কথা। সন্ধ্যের দিকে একবার ফোন করবেন। হ্যাঁ, রাখুন। কিরিটি ফোনের রিসিভারটা নামিয়ে রাখল। কি অ্যাট্রোপিন সালফেট বিষ পাওয়া গেছে? হ্যাঁ, অ্যাট্রোপিনের লিথার ডোজটা বোধ হয় 1 থেকে 2 গ্রেন। কৃষ্ণা, ওই আলমারি থেকে ডক্টর ঘোষের ফার্মোকোপিয়াটা বের করো তো। ওই যে লাল মলাটের বইটা, একেবারে ডান দিকের শেষে, দ্বিতীয় থাকে। কৃষ্ণা আলমারি থেকে বইটা বের করে এনে কিরিটির হাতে দিল। কিছুক্ষণ ধরে পাতা উল্টে উল্টে
এক জায়গায় এসে তার দৃষ্টি থমকে গেল। একটু পরে বইটা বন্ধ করে কৃষ্ণার হাতে ফেরত দিল সে। আশ্চর্য, বিষটা যে এত দ্রুত, এত অল্প ডোজে কার্যকরী, লোকটা তা জানলো কি করে? কিরিটি সোফার উপরে বসে একটা সিগারেট ধরায়। কৃষ্ণা, তোমাকে বলছিলাম না সেদিন 2 দিন পর মীমাংসা হবে? তার আর দরকার হবে না বোধহয়। মিসিং লিঙ্কটা পেয়ে গিয়েছি। কি বলছো, সত্যি? সুব্রত, তুই বস, যাস না, ঘন্টা 1.5-2 মধ্যেই আমি আসছি। হ্যাঁ, কলিং বেলের শব্দে দরজা খুলে সুভদ্রা যেন একটু অবাক হয়। কিরিটিবাবু, আপনি? একটা কথা ওই গত সন্ধ্যায় জিজ্ঞাসা করা হয়নি। চলুন না ভেতরে। আসুন। গত রাত্রে সেই ঘর, বিছানাটা এলোমেলো হয়ে আছে এখনো, তখনও গুছিয়ে পাঠ করা হয়নি শয্যাটা। কিরিটি একবার আর চোখে সবটা দেখে নিল। শুনলাম শ্যামলবাবু যাত্রা দলের চাকরি ছেড়ে দিচ্ছেন। তাই নাকি? শুনিনি তো। কে বলল? শুনলাম, তার মানে আপনিও ওই দল ছেড়ে দেবেন? না, তা কেন যাব? যাবেন না? শ্যামলবাবু চলে যাবেন অথচ আপনি? তার যদি না পোষায় তো সে চলে যাবে, আমি চাকরি ছাড়তে যাব কেন? শ্যামলবাবু যদি আপত্তি করেন? করবে না, আর করলেই বাকি। তা আপনাদের বিয়েটা কবে হচ্ছে? বিয়ে? হ্যাঁ, শ্যামলবাবু আর আপনার। সুভদ্রা, শুনেছ? এমন সময় হঠাৎ রাধারমণ পাল তড়িঘড়ি ঘরে এসে ঢুকল। সে কিরিটিকে একেবারে লক্ষ্যই করেনি, কিন্তু কথাটা বলতে গিয়ে হঠাৎ নজর পড়ে যেতেই থতমত খেয়ে গেল। কিরিটিবাবু, আপনি? কি হয়েছে পালমশাই? মানে গত রাত্রে সুচিত যখন বাড়ি ফিরছিল, গলির মধ্যে কারা যেন পেছন থেকে তাকে ছোড়া মারে। সে কি? একটা ভয়ার্ত স্বর বেরিয়ে এলো সুভদ্রার কণ্ঠ চিরে। রাতে কখন? ও তো বলছে প্রায় রাত 12টা, 12:15 হবে। সুজিতবাবু চিকিৎসা কোথায় করালেন? বাঙ্গুর হাসপাতালে। একটু আগেই হাসপাতাল থেকে আমার আপিসে ফোন করেছিল। আঘাতটা কি খুব বেশি? না, খুব বাঁচা বেঁচে গিয়েছে। বাঁ দিককার ঠিক কাঁধের নিচে, হাতের উপর দিয়ে গিয়েছে। তা এখন তিনি কোথায়? আরে, তার বাড়ি তো কালীঘাটে, আমি তো সেখান থেকেই আসছি। প্রাণের কোনো আশঙ্কা নেই তো পালমশাই? না সুভদ্রা, খুব বাঁচা বেঁচে গিয়েছে এ যাত্রায়। বোধহয় তার পরমায়ু ভাগ্য খুবই ভালো। কিন্তু আমি শুধু ভাবছি, কে এভাবে আমাদের সর্বনাশটা করছে। সেদিন সামন্ত মশাই গেলেন, কাল আবার সুজিতের প্রাণ নেওয়ার চেষ্টা। আচ্ছা, একটা কথা বলতে পারবেন, হরিদাস সামন্তর কি চোখের অসুখ ছিল? না তো। কেন বলুন তো? ছিল না? আপনাদের দলের আর কি কেউ এর মধ্যে চোখের সমস্যায় ভুগছিলেন? আসলে এই আমি তো কিছুদিন থেকে কষ্ট পাচ্ছি। চন্দননগরে যেদিন পালা গাইতে যাই, তার পরের দিনই বিকেলে ওষুধ লাগিয়ে চোখের ডাক্তারের কাছে আমার যাওয়ার কথা ছিল। গিয়েছিলেন? না, দেখছেনই তো কি ঝঞ্ঝাটের মধ্যে কটা দিন যাচ্ছে। তা ঠিক। আচ্ছা, আপনার ডাক্তারটিকে? ডক্টর চ্যাটার্জি, ধর্মতলার আই স্পেশালিস্ট। যে ওষুধটা লাগাবার কথা ছিল সেই ওষুধটা তৈরি করানো হয়েছিল? হ্যাঁ, এখনো আমার ওই অফিস ঘরেই আছে বলে মনে হয়। ফিরে গিয়ে অফিস ঘরে ওষুধটা আছে কিনা আমাকে একবার ফোন করে জানাবেন, বলবেন না যেন। এখন চলি, নমস্কার। কিরিটি বাড়ি ফিরে দেখে সুব্রত আর কৃষ্ণা গল্প করছে। ইয়েস, মিলে গেছে, মিলে গেছে। 2-2 4। হত্যাকারী নিজের হাতেই নিজের মৃত্যুবান তুলে দিয়েছে আমার হাতে। সুব্রত ও কৃষ্ণা দুজনেই কৌতূহলী দৃষ্টিতে কিরিটির মুখের দিকে তাকিয়ে রইল, কিন্তু কোনো প্রশ্ন করল না। ওরা জানে নিজে থেকে মুখ না খুললে ও মুখ খোলানো যাবে না। বিকেল 3টে নাগাদ রাধারমণ পালের ফোন এলো কিরিটির কাছে। সংক্ষিপ্ত 2-4টে কথা হলো।
তারপর কিরিটি ফোনের রিসিভারটা নামিয়ে রেখে দিল। সুব্রত কিরিটির বাড়িতেই ছিল, যায়নি। কৃষ্ণাই যেতে দেয়নি। কৃষ্ণা, আরেক প্রস্ত চা পেলে মন্দ হতো না। কৃষ্ণা চা করার নির্দেশ দিতে উঠে গেল। চাটা খেয়েই উঠবো, বুঝলি? আরে বস না। কিরিটি তাকে থাকতে বলল ঠিকই, কিন্তু সুব্রতর মনে হয় কিরিটি যেন একটু অন্যমনস্ক। কেমন যেন ভেতরে ভেতরে একটা অস্থিরতা। সুব্রত জানে কোনো রহস্যের শেষ পর্যায়ে এসে পৌঁছালে কিরিটি এমনভাবেই ভিতরে ভিতরে অস্থির হয়ে ওঠে। কিরিটির দিকে তাকালো সুব্রত। কিরিটি সোফার ওপর হেলান দিয়ে বসে, মুখে জ্বলন্ত সিগার, ধূমপান করছে সে। কি করবে বোঝার উপায় নেই। ওর বসবার ভঙ্গিতে নিস্তব্ধতার মধ্যে যেন একটা প্রতীক্ষার ইঙ্গিত। কিরিটি কি কারোর জন্য অপেক্ষা করছে, কিংবা কোনো সংবাদের জন্য কান পেতে আছে? কৃষ্ণা এসে ঘরে ঢুকল, পিছন পিছন জমি। তার হাতে ট্রের ওপর চা আর ডালের পকোড়া সাজানো। সবার হাতে সে চা দিতে যাবে এমন সময় টেলিফোনটা বেজে উঠল। কিরিটি দ্রুত গিয়ে টেলিফোনের রিসিভারটা তুলে নিল। কে? সুশান্তবাবু বলুন। হ্যাঁ, কৃষ্ণনগরে গিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, মারা গেছে অনেক দিন আগে। হুম, ছবি আঁকার অভ্যাস ছিল। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। কিরিটির কণ্ঠস্বরে, চোখে মুখে একটা চাপা উত্তেজনা স্পষ্ট ফুটে উঠেছে। রিসিভারটা নামিয়েই আবার তুলে নিয়ে ডায়াল করে কিরিটি। আমি কিরিটি রায়। হ্যাঁ, সব ব্যবস্থা করে রাখবেন রাত ঠিক 11টায়। যেমন বলেছি ঠিক তেমন করবেন। হ্যাঁ, যেখানে বলেছি সেখানেই। ফোন নামিয়ে কিরিটি কাকে যেন আবার ডায়াল করল। হ্যালো, আমি কিরিটি রায় বলছি। যে দুটি ছেলেকে নজর রাখতে বলেছিলেন তারা যেন এক মুহূর্তের জন্যও নজর না সরায়। আর হ্যাঁ, ইনস্ট্রাকশন দিন সঙ্গে সঙ্গে আমাকে ফোন করবে, আপনাকেও সংবাদটা দেবে। কিরিটি ফোনের রিসিভারটা নামিয়ে রেখে সোফায় গায়ে এলিয়ে দিল। কিরিটির চোখে মুখে দুপুর থেকে যে দুশ্চিন্তাটা ফুটে উঠেছিল তা যেন এখন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। মনে হচ্ছে শেষ দাবার চালটা চেলে দিলি। সূত্রগুলো সবই হাতের মধ্যে এসে গিয়েছে। শুধু একটা জায়গায় ছোট্ট একটা গিট, সেটা খুলতে পারলেই। কিরিটির কথা শেষ হলো না, আবার ফোন বেজে উঠল। কিরিটি এগিয়ে গিয়ে রিসিভারটা হাতে তুলে নিল। কে? পালমশাই? তবে কি আপনি সঙ্গে করে নিয়ে গেছিলেন চন্দননগরে? নেননি? আপনার অফিস ঘরেই ছিল? আমিও ঠিক সেই রকমই অনুমান করেছিলাম। খুব ভালো করে জানতাম ও আর আপনি খুঁজে পাবেন না। আর হ্যাঁ, আপনি কাল সকালে একবার আসবেন। হ্যাঁ। কিরিটি রিসিভারটা নামিয়ে রেখে দিল, আর তারপরেই কৃষ্ণার দিকে ফিরে তাকালো। কৃষ্ণা, আমি ল্যাবরেটরি ঘরে আছি। যে কোনো সময় একটা ফোন আসতে পারে, এলে আমাকে ডেকো। সুব্রত, তুই যাস না, হয়তো বেরোতে হতে পারে রাত্রে। কিরিটি আর কোনো কথা না বলে ঘর থেকে বের হয়ে গেল। ফোন এলো রাত 10টার কিছু পরে। কিরিটিকে ডাকতে হলো না, সে সজাগ ছিল। তাড়াতাড়ি ঘরে এসে রিসিভারটা তুলে নিল সে। অন্য পক্ষ থেকে কি কথা বলল তা বোঝা না গেলেও কিরিটির একটি মাত্র জবাব শোনা গেল। ঠিক আছে, মল্লিক সাহেবকে ফোন করে দিন। রিসিভারটা নামিয়ে রেখে কিরিটি জিজ্ঞেস করল, খাবার হয়েছে কৃষ্ণা? হ্যাঁ, হয়ে গেছে, দেব? হ্যাঁ, আমাদের খাবার দিতে বলো। খাওয়া দাওয়া সেরে আধ ঘন্টার মধ্যেই কিরিটি আর সুব্রত বেরোল। শ্যামবাজারে সুভদ্রার বাড়ি পৌঁছাতে আধ ঘন্টার বেশি লাগে না। কিরিটি আর সুব্রত গলির মধ্যে ঢুকে দরজার কলিং বেলটা টিপল। কিরিটি বাবু, এত রাতে কি ব্যাপার? ভেতরে চলুন, আপনাকে একটা খবর দিতে এসেছি। সুভদ্রা কিন্তু দরজা ছাড়ে না, কেমন যেন একটা ইতস্তত ভাব। কিরিটি বাবু, আমি একটু ব্যস্ত আছি। আপনি কি ব্যাপারে ব্যস্ত জানি, কিন্তু আমার প্রয়োজনটা অনেক বেশি। আপনি কাল আসবেন। বলতে বলতে সুভদ্রা কিরিটির মুখের ওপরই দরজাটা বন্ধ করে দিতে যাচ্ছিল, কিন্তু কিরিটি হাত দিয়ে দরজার পাল্লা দুটো ঠেলে ধরল। কোনো লাভ হবে না সুভদ্রা দেবী। আপনার যতই কাজ থাক, আমাকে ঘরে যেতে দিতেই হবে।
আমার কথাও আপনাকে শুনতে হবে। আপনি কি এখন জোর জবরদস্তি করবেন নাকি? সেরকম কিছু করার ইচ্ছে আমার নেই, তবে যদি আমাকে বাধ্য করেন। ভুলে যাবেন না, এটা আমার বাড়ি কিরিটিবাবু। নিশ্চয়ই জানি। এবারে চলুন ভেতরে। না। সুভদ্রা দেবী, পুলিশ আশেপাশেই আছে, আপনি নিশ্চয়ই চাইবেন না তাদের সাহায্য আমি নিই। ভেতরে চলুন। আচমকা সুভদ্রার ভাবভঙ্গি শিথিল হয়ে এলো। আপনি পুলিশ নিয়ে এসেছেন? কিন্তু কেন? কি করেছি আমি? ভেতরে চলুন, সব বলছি। সুভদ্রা মুহূর্তকাল স্তব্ধ হয়ে কি যেন ভাবল। বেশ, আসুন। কিরিটিকে বসার ঘরেই বসাতে যাচ্ছিল সুভদ্রা, কিন্তু কিরিটি অন্য কথা বলল। না, আপনার শোবার ঘরে চলুন। ঘরের মধ্যে ঢুকে দেখা গেল সুভদ্রার বিছানার উপরে বসে আছে সুজিত কুমার, তার বুকে ও হাতে ব্যান্ডেজ বাঁধা। নমস্কার সুজিত বাবু, চিনতে পারছেন? পারছি বই কি চিনতে। ভালোই হলো সুজিত বাবু, আপনাকে কয়েকটা কথা আমার জিজ্ঞাসা করার ছিল। দেখা হয়ে গেল এখানেই। আপনার কালীঘাটের বাড়িতে আমাকে আর ছুটতে হলো না। ওই আজ দুপুরে গিয়ে সুভদ্রা আমায় এখানে নিয়ে এসছে। ভালোই করেছেন উনি, ওখানে তো আপনার সেবা করার মতো কেউ ছিল না। আরে বসুন না কিরিটিবাবু, দাঁড়িয়ে কেন? বসুন। আপনি তো বসতে বলছেন, সুভদ্রা দেবী তো ঢুকতেই দিচ্ছিলেন না এ বাড়িতে। হ্যাঁ, সে কি কাণ্ড! সুভদ্রা, কেন সুভদ্রা? আপনার এই সময় এখানে উপস্থিতিটা বাইরের লোক কেউ জানুক সেটা হয়তো তার ইচ্ছে ছিল না, কি তাই তো সুভদ্রা দেবী? সুভদ্রা চুপ, কোনো উত্তর নেই। যাক, একদিকে ভালোই হলো, দুজনের সঙ্গে একই জায়গায় দেখা হয়ে গেল। তারপর কেমন আছেন? হাসপাতাল থেকে ছেড়ে দিল? হ্যাঁ, ওই ডাক্তাররা বললেন আঘাতটা অল্পের উপর দিয়ে গিয়েছে। ভাগ্যে নেহাত অপঘাতে মৃত্যু ছিল না, তাই এ যাত্রায় বেঁচে গেলাম। হ্যাঁ, আপনার সত্যি দারুণ ভাগ্য। কিন্তু পেছন থেকে কে আপনাকে আঘাত করলো জানতেই পারলেন না? না মানে দেখতেও পেলেন না লোকটাকে, সুজিতবাবু? হ্যাঁ, কি বলি মশাই, অন্ধকারে ছোড়াটা মেরেই ছায়ার মতো মিলিয়ে গেল কিরিটিবাবু। কি বলবো আপনাকে? তাছাড়া রক্তে তখন আমার সারা জামা ভিজে যাচ্ছে, প্রায় ফেন্ট হওয়ার মতো জোগাড়। ওই অবস্থায় কি আর আততায়ীকে দেখা যায় বলুন? তা সত্যি। তা আপনার সঙ্গে ইনি কে কিরিটিবাবু? উনি আমার ছোটবেলার বন্ধু, কৃষ্ণনগরে চাষিপাড়ায় ওর বাড়ি। আচ্ছা, আপনারও তো কৃষ্ণনগরের ওই পাড়াতেই বাড়ি, তাই না? তা রঞ্জিত বিশ্বাসকে আপনি চেনেন? রঞ্জিত বিশ্বাস? কে বলুন তো? চিনতে পারছেন না? অথচ তিনি বলছিলেন 1 বছর আপনারা একসাথে আর্ট স্কুলে পড়েছিলেন। ও হ্যাঁ, ঠিক মনে পড়েছে। তাকে আপনি চেনেন নাকি? চিনতাম না, তবে সেদিন চেনা পরিচয় হলো। তার কাছেই শুনছিলাম আপনি ছোটবেলা থেকেই ভালো অভিনয় করতে পারতেন। শেষ পর্যন্ত বোধহয় আঁকার লাইনটা ছেড়ে অভিনয়ের লাইনটাই বেছে নিলেন, তাই না? হ্যাঁ, ও হলো কমার্শিয়াল আর্টিস্ট আর আমি হলাম অভিনেতা, বুঝলেন কিনা? তা রঞ্জিত বিশ্বাস এখন কোথায়? অনেকদিন তার সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না। এবার হয়তো হবে। আচ্ছা, দুটো কথা জিজ্ঞেস করার ছিল আপনাকে। দুর্ঘটনার রাত্রে, অর্থাৎ যে রাত্রে হরিদাস সামন্তকে মদের সঙ্গে বিষ মিশিয়ে খুন করা হলো। বলেন কি মশাই, সত্যি নাকি ব্যাপারটা? হ্যাঁ সুজিতবাবু, ব্যাপারটা সত্যি। আর সেটা কি বিষ জানেন? অ্যাট্রোপিন সালফেট, যার 2 গ্রেনই যথেষ্ট একজন জলজান্ত মানুষকে মুহূর্তে মেরে ফেলবার জন্য, এবং সেই বিষই তাকে মদের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ, কি মুশকিল, কে যে বিষ দিতে পারে! কি কাণ্ড! আচ্ছা কিরিটিবাবু, বলছি ব্যাপারটা আত্মহত্যা নয় তো? না, আত্মহত্যা নয়। এবং এটি যে একটি খুন
তার প্রমাণও আমার কাছে আছে। কথাটা বলেই সুভদ্রার দিকে তাকালো কিরিটি। সুভদ্রা যেন পাথর, সে যেন কেমন অসহায় বোবা দৃষ্টিতে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে কিরিটির দিকে। সুভদ্রা দেবী, আপনি সম্ভবত জানেন ব্যাপারটা। আপনি বলুন না, হরিদাসবাবুকে মদের সঙ্গে সে রাত্রে কে বিষ দিয়েছিল? আমি আমি কি করে জানবো? কিন্তু আমার তো মনে হয় আপনি সবটাই জানেন। আপনি জানেন সে রাত্রে কে হরিদাস সামন্তকে বিষ দিয়েছিল। চুপ করে আছেন কেন বলুন? সেদিন রাত 10:30 11টার মধ্যে, অর্থাৎ তৃতীয় অঙ্কের মাঝামাঝি কোনো এক সময়ে আপনি হরিদাসবাবুর ঘরে দ্বিতীয়বার গিয়েছিলেন, তাই তো? প্রমাণ? কিরিটি পকেট থেকে সে রাত্রে সাজঘরে কুড়িয়ে পাওয়া কাঁচের আয়না বসানো চুড়ির টুকরোটা বের করলো। এই চুরির টুকরোটাই তার প্রমাণ। দেখুন তো, চিনতে পারছেন কিনা? এই চুরিটাই তো সেদিন রাত্রে অভিনয়ের সময় আপনার হাতে ছিল। সুভদ্রা নিশ্চুপ, নিরুত্তর। এবারে বলুন সুভদ্রা দেবী, দ্বিতীয়বার কেন আপনি সে ঘরে গিয়েছিলেন? আমি যাইনি, বিশ্বাস করুন। গিয়েছিলেন বিষ মেশানো মদের বোতলটা সরিয়ে আনবার জন্য, তাই না? আমি কিছু জানি না। জানেন। বলুন সে বোতলটা কোথায়? আমি জানি না, আমি সত্যি কিছু জানি না। ভীত কম্পিত স্বরে কথাগুলো বলতে বলতে সুভদ্রা সুজিতের দিকে তাকালো। স্বামীর দিকে তাকাচ্ছেন কি? আমার দিকে তাকিয়ে বলুন। কি বলছেন? উনি আমার স্বামী হতে যাবেন কেন? নন বুঝি? কি সুজিতবাবু, উনি আপনার স্ত্রী নন? অবশ্য এখনো জানি না, জানেন আপনাদের বিয়েটা 10 বছর আগে কোন মতে হয়েছিল? হিন্দু মতে পুরুষ ডেকে, না রেজিস্ট্রি করে, না শৈব মতে, না কেবল কালীঘাটে গিয়ে সিঁদুর ছুঁয়ে? আরে দাঁড়ান দাঁড়ান, কি সব পাগলের মতো বলছেন বলুন তো মশাই। দেখুন, আমাদের কখনো বিয়ে হয়নি। আমি পাগল, তাই না? এবারে বলুন তো সুভদ্রা দেবী, আপনার গলার হীরের লকেটটা কোথায় গেল? লকেট? কিসের লকেট? আপনার গলায় যে সরু হারটা আছে তার সঙ্গে একটা লকেট ছিল। লকেটটা কোথায়? সেই লকেটটা যেটা হরিদাসবাবুর হাতে গিয়ে পড়েছিল, সেটা জানতে পেরেই বোধহয় মরিয়া হয়ে উঠেছিলেন। যেহেতু বুঝেছিলেন আসল সত্যটা তার কাছে ফাঁস হয়ে গেছে, তাই না? আপনাদের এতদিনের অভিনয়টা ধরা পড়ে গেছে বলেই কি? না সুভদ্রা দেবী, কোমরে হাত দেওয়ার চেষ্টা করবেন না। আমি জানি কোমরে দোক্তার কৌটোর মধ্যে দোক্তার সঙ্গে কি মেশানো আছে। সুভদ্রা হাতটা কোমর থেকে সরিয়ে নিতে বাধ্য হলো। সুব্রত, সুভদ্রা দেবীর কোমরে দোক্তার কৌটোটা গোঁজা আছে, ওটা সাবধানে নিয়ে নে। সুব্রত এগিয়ে গিয়ে সুভদ্রার কোমরে গোঁজা দোক্তার ছোট্ট কৌটোটা চাইতেই সে দিয়ে দিল। আমি জানি সুভদ্রা দেবী, আর যদি সুজিতবাবু আপনার গর্ভের সন্তানকে স্বীকৃতি না দিতেন, তাহলে আপনি শেষ পথটাই নিতেন। বাহ 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 বাহ, চমৎকার চমৎকার একটা নাটক রচনা করেছেন তো কিরিটি বাবু। আপনি নাটকে যোগ দিন। সত্যি নাটকটা চমৎকার সুজিতবাবু, এবং শুরু থেকেই আপনার ভিলেনের রোলটিও অপূর্ব হয়েছে। তবে জানেন তো, সব নাটকেই ভিলেনের শেষ পরিণতি হয় জেল, নয় ফাঁসি। কিরিটির কথা শেষ হলো না, আচমকা বাঘের মতো কিরিটির ওপর ঝাঁপিয়ে পড়ল সুজিত। কোমরে গোঁজা চকচকে ছোড়াটা নিমেষে তার হাতে উঠে এসেছে। ততক্ষণে কিরিটিও কিন্তু অসতর্ক ছিল না। ক্ষিপ্ত ভঙ্গিতে সে তৎক্ষণাৎ সরে দাঁড়ায়, আর তাতেই সুজিত হুমড়ি খেয়ে দেওয়ালের ওপর গিয়ে পড়ে। পরক্ষণেই সুব্রত সেই সুযোগটা নিয়ে লাফিয়ে পড়ে সুজিতের ওপর। সুজিতের সাধ্য ছিল না সুব্রত শারীরিক ক্ষমতার কাছে এসে দাঁড়ায়, তাই সহজেই সুব্রত তাকে চিৎ করে ফেলে মাটিতে। কিরিটি তার পকেটে থাকা বাঁশিতে সজোরে ফুঁ দেয়। মল্লিক সাহেব যেহেতু তার দলবল নিয়ে প্রস্তুতি ছিলেন, হুইসেল কানে যেতেই সদল বলে ছুটে আসেন ঘরে। সকাল হয়ে গেছে অনেকক্ষণ। ইতিমধ্যে দুপ্রস্থ চাও পান হয়ে গেছে।
তৃতীয় প্রস্থের সঙ্গে কিরিটি, সুব্রত মল্লিক সাহেব, মনীষ চক্রবর্তী ও কৃষ্ণা হাজির। কিরিটির বাড়ির বসবার ঘরে হরিদাস সামন্তর মৃত্যুর ব্যাপারেই আলোচনা চলছিল। ব্যাপারটা সত্যিই রীতিমতো নাটক, এবং নাটকের শুরু নবকেতন যাত্রা পার্টিতে সুভদ্রার আগমনের সঙ্গে এবং শেষ সুজিতের হাতে হাত কড়া পড়ার সঙ্গে। সুভদ্রা তার মাসির আশ্রয় থেকে যখন পালিয়ে যায় তখনই সুজিতের সঙ্গে তার আলাপ হয়। সুজিত সুভদ্রাকে আইন মতে বিয়ে করেছে বলে আমার মনে হয় না। তা সত্ত্বেও সুজিতের ওপর সুভদ্রার একটা দুর্বলতা ছিল, আর সেই দুর্বলতাটুকুর পুরোপুরি সুযোগ নিয়েছিল এই খলনায়ক সুজিত। সুজিতের চরিত্রে নানা দোষ ছিল, তার মধ্যে রেসের মাঠ, জুয়া, মহিলা সঙ্গ এসব তো ছিলই। অভিনয় সে ভালোই করত, কিন্তু ওইসব মারাত্মক নেশায় ডুবে থাকায় তার প্রতিভা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। ক্রমশ চেহারাটাও খারাপ হতে থাকে। শেষমেশ সে একেবারে পারফেক্ট ভিলেনে রূপান্তরিত হয়। এদিকে সুভদ্রাও তাকে ছাড়বে না। সুজিতের পক্ষেও তার ভার বয়ে চলা অসম্ভব হয়ে যায়। তখন সুজিতই এক উপায় বার করল। সুভদ্রার অভিনয়ের নেশা ছিল, সে তাকে নিয়ে গিয়ে হাজির করল রাধারমণ পালের কাছে। বেশ চলছিল এবং চলতো হয়তো এইভাবে, কিন্তু মাঝখানে প্রৌঢ় হরিদাস সামন্ত এসে সব গোলমাল করে দিল। হরিদাস সামন্তর চোখ পড়ল সুভদ্রার দিকে। সে আকৃষ্ট হলো এবং শয়তান সুজিত দেখল ব্যাপারটা তার লাভ বই ক্ষতি নেই। সে আর এক কৌশলে সুভদ্রাকে হরিদাস সামন্তের হাতে তুলে দিয়ে হরিদাসকে শোষণ শুরু করল। হরিদাস ক্রমাগত টাকা জোগাতে লাগলো, কিন্তু সুভদ্রার বোধ হয় ব্যাপারটা আগাগোড়াই পছন্দ হয়নি। তবু সে অনন্যপায় হয়ে শয়তান সুজিতের শাসানিতে হরিদাসের রক্ষিতা হয়ে রইল। কয়েক বছর এভাবেই চলল, কিন্তু তারপরেই ব্যাপারটা হরিদাসের কাছে ফাঁস হয়ে গেল। কেমন করে ফাঁস হলো সেটাও অবশ্য আমার অনুমান। হরিদাস সামন্ত হঠাৎ কোনো এক সময় সুভদ্রার গলার হারের লকেটটা বোধহয় পায়। সেই লকেটের মধ্যে ছিল সুভদ্রা ও সুজিতের যুগল ফটো। হরিদাস ব্যাপারটা বুঝতে পেরে সুভদ্রাকে ভৎসনা করে এবং টাকা দেওয়া বন্ধ করে, কারণ ততদিনে তিনি বুঝে গেছেন সুভদ্রার হাত দিয়েই সুজিত তাকে শোষণ করে চলেছে। সুজিত ব্যাপারটা জানতে পারল এবং সে হরিদাসকে শাসাতে শুরু করল, এবং তখনই প্রাণ ভয়ে ভীত হয়ে হরিদাস আমার কাছে ছুটে এলো। কিন্তু সব কথা স্পষ্ট করে বলতে সাহস পেল না। তবে যেটুকু বলে তাতে আমার বুঝতে অসুবিধে হয় না তার বিপদ ওই যাত্রা দলের মধ্যেই। সন্দেহটা আমার আরও বাড়ে সুভদ্রাহরণ নাটকের বিষয়বস্তু শুনে। তবে একটা কথা এখানে অস্বীকার করব না, আমি কিন্তু প্রথমে শ্যামলকেই সন্দেহ করি। তাই আমি নাটকটা দেখতে যাই। তাহলে সুজিতকে তুই কখন থেকে সন্দেহ করতে শুরু করলি? আমার প্রথম সন্দেহ পড়ে শ্যামল ও সুভদ্রার উপরে। তাদের উপরেই আমি নজর রেখে চলেছিলাম, কিন্তু বিষ ও চুরির টুকরো আমার মনের চিন্তাধারাকে অন্যদিকে চালিয়ে দিয়েছিল। হরিদাস সামন্তকে মদের সঙ্গে বিষ দেওয়া হয়েছিল। শ্যামল মদ্যপান করে না, কিন্তু সুজিত মদ্যপানে অভ্যস্ত ছিল। তাতেই মনে হয় এক্ষেত্রে দোষী শ্যামল নয়। শ্যামল যদি না হয় তাহলে আর কে হরিদাসকে পৃথিবী থেকে সরানোর ব্যাপারে ইন্টারেস্টেড থাকতে পারে? এখানে তারপরে মনে হয়েছিল সুভদ্রার কথা, কিন্তু যে মুহূর্তে বুঝতে পারলাম সুভদ্রা অন্তঃসত্ত্বা, তখনই বুঝলাম সুভদ্রা তাকে বিষ দেয়নি। তার গর্ভের সন্তানের জন্মদাতাকে সে বিষ দেবে না। হরিদাস সুজিতকে টাকা দেওয়া বন্ধ করায় সুজিত তাকে চাপ দিচ্ছিল, অথচ ধরা পড়ে যাওয়ায় হরিদাসকে টাকা দেওয়ার অনুরোধ করবার উপায় ছিল না তার কাছে। এমন সময় হয়তো একটা কথা তার মনে হয়েছিল, হরিদাসকে যদি কোনোভাবে বোঝাতে পারে তার গর্ভের সন্তান হরিদাসেরই, তখন হয়তো হরিদাস আবার সুজিতকে টাকা দিতে পারে। সুভদ্রা নয়, শ্যামলও নয়, তাহলে বিষ দিল কি? ঠিক এই সময় হঠাৎ আমার মনে পড়ে গেল সুজিতের কথা। সুজিতই সুভদ্রাকে যাত্রার দলে এনেছিল। দেন ওয়াই নট সুজিত?
সুজিত সম্পর্কে সন্দেহ বাড়তে থাকলো আমার মনে, কারণ সে রাত্রে জবানবন্দিতে ও বলেছিল সুভদ্রা ও শ্যামলকে হরিদাসের সাজঘরে ঢুকতে দেখেছিল। হয়তো ওদের ওপর আমার সন্দেহটা জাগানোর জন্যই সুজিত নাম দুটো করেছিল। তারপরে চিরকুটটা, যেটা রাধারানী ভোলাকে দিয়েছিল শ্যামলকে দিতে। নাটকের পাণ্ডুলিপির পৃষ্ঠায় হরিদাসের হাতে নোটিশ ছিল। সে লেখার সঙ্গে চিরকুটের লেখা যখন মিলল না, তখন বুঝতে বাকি রইল না চিরকুটটা জাল এবং শ্যামলকে ফাঁসানোর একটা ষড়যন্ত্র। কার লেখা তবে চিরকুটটা? কে লিখতে পারে? শ্যামল নয়, তবে আর কি? আবার আমার মনে হলো ওয়াই নট সুজিত। কাজেই তার সম্পর্কে আমি খোঁজ খবর শুরু করলাম। কৃষ্ণনগরে খোঁজ নিতেই জানলাম সে এককালে আর্ট স্কুলে পড়েছিল। ব্যাপারটা তখনই পরিষ্কার হয়ে গেল যে সেই চিঠি লিখেছে এবং হরিদাসের হাতের লেখা নকল করে। কিন্তু কেন? হোয়াট ওয়াজ দ্য মোটিভ? নজর রাখলাম সুভদ্রা ও সুজিতের উপর। দেখা গেল সুজিত নিয়মিত যাতায়াত করে সুভদ্রার ঘরে। ওদিকে সুজিত তখন একটা চাল চালল, একটা সেলফ ইনফ্লিকেটেড ইনজুরি করে দেখাতে চাইল তাকে কেউ হত্যার চেষ্টা করছে। হাসপাতালে অ্যাটেন্ডিং ফিজিশিয়ানের রিপোর্ট থেকেই ব্যাপারটা প্রমাণিত হয়ে গেল কেউ তাকে ছুরি মারেনি। ছুরি মারলে অমন সামান্য ইনজুরি হতেই পারে না। তারপর যে কুয়াশাটা সুজিতকে ঘিরেছিল সেটা এবারে একদম কেটে গেল। তবে সুভদ্রা অসাধারণ বুদ্ধিমতী মেয়ে। সে বুঝতে পেরেছিল তাকে আমি সন্দেহ করছি, যদিও আমার হাবভাবে আমি সেটা ইচ্ছে করেই তাকে বুঝিয়ে দিচ্ছিলাম যাতে সে মরিয়া হয়ে ছুটে যায় সুজিতের কাছে, এবং সে তাই করল। যদিও সুজিত দুটো মারাত্মক ভুল করেছিল। প্রথমত, সে তার জবানবন্দিতে শ্যামল কুমার ও সুভদ্রার উপরে সবার সন্দেহটা ফেলবার জন্য তাদের সে হরিদাস সামন্তর ঘরে ঢুকতে দেখেছিল কথাটা আমার কাছে বলে। ব্যাপারটা আরও একটু স্পষ্ট করে বলি। আমি লক্ষ্য করেছিলাম তৃতীয় অঙ্কের প্রথম দিকে, অর্থাৎ শুরুতে হরিদাস সামন্ত কিছুক্ষণ অ্যাপিয়ারেন্স ছিল, বোধহয় মিনিট 20। তারপর সে চলে আসে এবং সে সময় সুজিতের নাটকে কোনো অ্যাপিয়ারেন্স ছিল না। হিসেব মতন সেটা রাত ওই 10:15 নাগাদ বা 10:30। এবং আমার অনুমান সেটা 20 মিনিট সময়ের মধ্যে কোনো এক সময় সুজিত সবার অলক্ষ্যে হরিদাসের সাজঘরে ঢোকে। যেহেতু এভরিথিং ওয়াজ প্রি অ্যারেঞ্জ বা পূর্ব পরিকল্পিত, তাই সে প্রস্তুতি ছিল এবং তৎক্ষণাৎ হরিদাসের মদের বোতলে বিষ মিশিয়ে দিয়ে আসে। আর বিষটা ছিল ওই সাজঘরের মধ্যেই। রাধারমণের চোখের অসুখের জন্য ডাক্তার যে আই ড্রপ দিয়েছিল তার মধ্যেই অ্যাট্রোপিন সালফেট নামক মারাত্মক বিষ ছিল, যেটা পরে কেমিক্যাল অ্যানালাইসিসেও প্রমাণিত হয়েছে। কিন্তু কথা হচ্ছে ভুলটা কি এবং কোথায়? সুভদ্রা নাটকের তৃতীয় অঙ্কের শুরুতেই আসরে ছিল, তার পক্ষে বিষ মেশানো সম্ভবপর ছিল না, অথচ সুজিত সেটা হিসেবের মধ্যেই গণ্য করেনি। সে শ্যামল কুমারের সঙ্গে সুভদ্রার নাম করে এক ঢিলেই 2 পাখি মারবার ফন্দিতে সুভদ্রার নামটা করেছিল, এবং সে হয়তো জানত না হরিদাস সুভদ্রাকে টাকা দেওয়ার জন্য তৃতীয় অঙ্কে সে যখন ফ্রি থাকবে তখন তাকে একবার সাজঘরে যেতে বলেছিল। সুজিত যদি ওই মারাত্মক ভুলটা না করত, অর্থাৎ শ্যামল কুমারের সঙ্গে সুভদ্রারও নামটা আমাকে না জানাতো, তাহলে হয়তো তার গিল্টি কনসিয়াসটা এত সহজে আমার চোখে স্পষ্ট হয়ে উঠত না। তার প্রতি আমার সন্দেহ শুরু সেই তখন থেকেই। তবে সুভদ্রা বোধহয় সুজিতকে হরিদাস সামন্তর সাজঘর থেকে বেরোবার সময় দেখে ফেলেছিল, সে কারণে তার মনে সন্দেহ জাগে। আচ্ছা, যদি তাই হয় তাহলে সুভদ্রা তার জবানবন্দিতে তোমাকে সে কথা জানায়নি কেন? ভুল করছো কৃষ্ণা, তুমি ভুলে যাচ্ছ সুজিতকে সুভদ্রা প্রথম দিকে ভালোবাসলেও সুজিত যখন অর্থের লোভে অনায়াসেই তাকে হরিদাস সামন্তের মতো এক প্রৌঢ় কামুকের হাতে তুলে দিল, সে ভালোবাসার আর
অবশিষ্ট মাত্র ছিল না, থাকতে পারে না। অথচ সুজিতের কবল থেকে মুক্তিরও তখন আর তার কোনো উপায় ছিল না। আশ্চর্য, একবারও আমারও কিন্তু সে কথাটা মনে হয়নি। জানি, আর সেই ভুলেই তোমার কাগজে হয়তো লিখে রেখেছ হত্যাকারী সুভদ্রা, তাই না? হ্যাঁ। যাক, যা বলছিলাম, সুজিত যে মুহূর্তে বুঝতে পেরেছিল সুভদ্রার মন শ্যামল কুমারের দিকে ঝুঁকেছে এবং পরস্পরকে ভালোবেসেছে সুভদ্রার গর্ভে হরিদাসের সন্তান থাকা সত্ত্বেও, তখনই সে স্থির করে তার প্ল্যান অফ অ্যাকশন। একই সঙ্গে শ্যামল ও সুভদ্রাকে সরাতে হবে, কারণ সে তো বুঝেছিলই সুভদ্রা হরিদাসের কাছে না থাকলে তাকে দহন করা আর চলবে না। উপরন্তু শ্যামল কুমারকেও টাকার জন্য দহন করা সম্ভবপর হবে না। শ্যামল আর সুভদ্রা দুজনকেই একসঙ্গে কেমন করে ফাঁসানো যায় ভাবতে ভাবতেই হয়তো সুজিত ওই পথটি বেছে নিয়েছিল। অ্যান্ড প্ল্যান ওয়াজ সাকসেসফুল। কেউ ধরতেই পারত না তাকে এত সহজে, যদি না সে আগ বাড়িয়ে ওদের দুজনের নাম আমার কাছে করে বসত। আচ্ছা, একটা কথা বলো, সুভদ্রাকে সুজিতকে কোনোদিনও ভালোবাসেনি? বাসেনি তা তো বলিনি, তবে রমণীর মন তো, আর তার বদলের কারণও তো আগে কিছুটা বলেছি। এবং শেষে রঙ্গমঞ্চে শ্যামল কুমারের আবির্ভাব, যার প্রতি যে কোনো নারী সহজেই আকৃষ্ট হয়ে যেতে পারে। এবার সুজিতের দ্বিতীয় ভুলের কথায় আসা যাক। হোয়াট ওয়াজ হিজ সেকেন্ড মিস্টেক? সুজিত নিশ্চয়ই হরিদাসের সাজঘর থেকে বের হয়ে আসবার সময় সুভদ্রাকে লক্ষ্য করেছিল, কিন্তু সুভদ্রা যখন হরিদাসের ঘরে গিয়ে ঢোকে, হরিদাসের তখন অলরেডি মৃত্যু হয়েছে। সে কথাটা সুজিত জানত, কারণ হরিদাস অভিনয় করার সময় ঘন ঘন মদ্যপান করত, আর সে রাত্রে সুভদ্রার বর্ধমানে চলে যাওয়ার কথা শুনে আরও তার মনটা ক্ষিপ্ত ছিল। তাই হরিদাস আসর থেকে এসে যে প্রচুর মদ খাবে তা সে জানত। কাজেই সুভদ্রা যখন টাকার জন্য হরিদাসের সাজঘরে ঢুকেছিল, তাকে ফলো করে সে ব্যাপারটা জানতে পেরেছিল, এবং সেটা নিঃসন্দেহে। সুজিতের ওই সময় সাজঘরে ঢোকাটাই দ্বিতীয় মারাত্মক ভুল। দুজনের সাজঘরে মুখোমুখি হলো, যা ছিল অস্পষ্ট ধোঁয়াটে। সুভদ্রার কাছে তা স্পষ্ট হয়ে গেল নিমেষেই। তবে এর মধ্যে আর একটা ব্যাপার বোধহয় ঘটেছিল। সুজিতকে মনে হয় সুভদ্রা কিছু বলে, ফলে দুজনের মধ্যে একটা হাতাহাতি হয়, এবং সে সময় সুভদ্রার হাতের একটা চুড়ি ভেঙে যায়, আর ওই চুড়িরই একটা ভাঙা টুকরো প্রমাণ করে দেয় মৃত্যুর ঠিক আগে বা পরে কোনো এক সময় সুভদ্রা হরিদাসের ঘরে দ্বিতীয়বার প্রবেশ করেছিল। যাই হোক, সুজিতের প্রতি আমার সন্দেহটা ক্রমশ দানা বেঁধে উঠল। তখন আমি তার উপর কড়া পাহারার ব্যবস্থা করলাম। তার প্রতিটি মুভমেন্টের উপর নজর রাখা হলো। জানা গেল হরিদাসের মৃত্যুর পর সুজিতই সে রাত্রে সুভদ্রার ঘরে গিয়েছিল, শ্যামল কুমার নয়। এদিকে শ্যামল দলে নোটিশ দিল সে দল ছেড়ে দেবে। বুঝলাম শ্যামল কুমার ও সুভদ্রা এখানকার চাকরি ছেড়ে অন্যত্র চলে যাওয়ার ব্যবস্থা করেছে। সেই সঙ্গে এও মনে হলো সুজিত নিশ্চয়ই তা হতে দেবে না। হয়তো সুভদ্রাও সেটা বুঝতে পেরেছিল, আর বুঝতে পেরেই সুজিতের সঙ্গে একটা শেষ বোঝাপড়া করা তার দরকার হয়ে উঠল। আমরা কনস্ট্যান্ট ওয়াচ রাখলাম। সুভদ্রা গত রাত্রে সুজিতের বাড়ি গেল, সঙ্গে সঙ্গে আমরাও জানতে পারলাম। সব ব্যবস্থা আগে থেকেই করা ছিল। আমরাও বের হয়ে পড়লাম। বোঝাপড়া ওদের মধ্যে কত দূর হয়েছিল জানি না, তবে হঠাৎ আমাদের আবির্ভাবে ওদের হাবভাবে যে পরিবর্তন দেখলাম, তাতে আর বুঝতে বাকি রইল না একদম ঠিক দিকেই এগিয়েছি আমি। তবে হ্যাঁ, একথা মানতেই হবে, সুজিত মিত্র একজন দক্ষ অভিনেতাই কেবল নয়, নার্ভও তেমনি শক্ত। আর আমরা সেখানে ওই সময় গিয়ে উপস্থিত না হলে সুজিতের কোমরের লুকোনো ছোড়ার আঘাতে সুভদ্রাকেও হয়তো সে রাত্রে
প্রাণ দিতে হতো শেষ পর্যন্ত। এই হচ্ছে মোটামুটি কাহিনী। কিরিটি থামল, হাত বাড়িয়ে চুরুটের বাক্স থেকে একটা চুরুট ও লাইটারটা হাতে তুলে নিল। কৃষ্ণা, জঙ্গলিকে বলো চা চাই। কৃষ্ণা হেসে উঠে গেল। সুভদ্রা আর শ্যামল স্থির করেছিল ওরা চলে যাবে, এবং নাটকের শেষ দৃশ্য ছিল সুভদ্রাকে হরণ করে নায়ক পালাবে, কিন্তু সেটা আর সম্ভব হলো না। ঠিক যেভাবে বাস্তবেও শ্যামল কুমারের আর সুভদ্রাকে নিয়ে চলে যাওয়া হলো না। ভাগ্যের নির্মম পরিহাসে রূপক নাটক শেষ পর্যন্ত নিষ্ঠুর সত্যে পরিণত হল। মঞ্চের নাটক এক সময় শেষ হয়, আলো নিভে যায়, দর্শক বাড়ি ফেরে, কিন্তু মানুষের আবেগ, লোভ, ভালোবাসা, অপমান আর প্রতিশোধের গল্প কখনো এত সহজে শেষ হয় না। এই ছিল নিহার রঞ্জন গুপ্তের কিরিটি রায়ের রহস্য কাহিনী সুভদ্রা হরণ। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট করে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, এবং গল্পটিকে শেয়ার করতে ভুলবেন না। আজকের গল্পের সূত্রধার আমি অভিজিৎ। গল্প পাঠে শুভ্রদীপ বণিক, কিরিটির চরিত্রে রাজীব চ্যাটার্জি, সুব্রতর চরিত্রে সায়নদীপ ব্যানার্জি, হরিদাস সামন্তর চরিত্রে শান্তম চক্রবর্তী, সুজিতের চরিত্রে কুন্তল ভট্টাচার্য, শ্যামলের চরিত্রে আসঞ্জন ব্রহ্মচারী, রাধা রমণের চরিত্রে শুভদীপ নাথ, কৃষ্ণার চরিত্রে পূজা চক্রবর্তী, মনীষের চরিত্রে শুভঙ্কর দেবনাথ, দোল গোবিন্দর চরিত্রে রনিত চ্যাটার্জি, এছাড়া অন্যান্য চরিত্রে বরষা, অভিজিৎ, রনিত এবং ঐন্দ্রিলা। আজকের গল্পের প্রচ্ছদ নির্মাণে ব্লার, গল্পের শব্দ সংযোজন প্রিয়াঙ্কা কুণ্ডু এবং আবহ নির্মাণে শুভজিৎ পটকব্যাল। সমগ্র পর্ব পরিচালনা ও প্রযোজনায় টিম কেয়ার অফ কাহিনী। আবারও ফিরব আরও একটি নতুন অভিযান, একটি নতুন গল্প নিয়ে। শুনতে থাকুন, গল্পে থাকুন। শুভরাত্রি।